সবাইকে শুভেচ্ছা। হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডক্টর শাহিন মাহমুদ। আজকে আমাদের আমি একটি বিশেষ ক্লাসে অংশগ্রহণ করেছি। বেসিক্যালি আমাদের যে রেপার্টরির ক্লাসটি ডক্টর নাজমুল হোসেন স্যার নিচ্ছেন, তার ক্লাসের অনুষঙ্গ হিসাবে আমি আগেও বলেছিলাম যে রেপার্টরির কিছু কিছু ক্লাস আমি নেব। তো তারই ধারাবাহিকতায় আজকে বলতে গেলে রেপার্টরির এই আনুষ্ঠানিক ক্লাসগুলোর আমার প্রথম ক্লাস। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, মূলত আমি আমাদের রেপার্টরিগুলোর পেছনের দর্শনটি নিয়ে কথা বলবো। রেপার্টরির পেছনের দর্শনটি কি, এর গুরুত্ব নিশ্চয়ই আপনারা জানেন। আমার বিভিন্ন আলোচনায় আমি উল্লেখ করেছি যে একটি সঠিক রেপার্টরি করতে গেলে সেখানে এক তো সঠিক কেস টেকিং এর মাধ্যমে সেখানে সঠিক অ্যাপ্রোচটি বাছাই করে নিতেই হয়, এবং সেই কেসের ধরন, সেই অ্যাপ্রোচের সাথে মানানসই রেপার্টরি পদ্ধতি এবং রেপার্টরিটি ব্যবহার করতে হয়। এবার যদি সেই রেপার্টরিকে চিনতে চান, তবে সেই রেপার্টরি আসলে কোন চিন্তা, কোন পদ্ধতি, কোন ভিত্তির উপরে এই রেপার্টরিতে গঠিত হয়েছে, এই রেপার্টরি ব্যবহার পদ্ধতিকে আয়ত্ত করার জন্য, তার সঠিক ব্যবহারের জন্য তা অবশ্যম্ভাবী রূপে গুরুত্বপূর্ণ। তো কাজেই আমাদেরকে আসলে মূলত অন্তত পক্ষে প্রত্যেকটি চিকিৎসকের দুই ধরনের রেপার্টরি পদ্ধতি সবার আগে জানা উচিত, জানতেই হবে। একটা হচ্ছে বাউনি হোসেনের রেপার্টরি পদ্ধতি, আরেকটি হচ্ছে ডক্টর কেন্টের রেপার্টরি পদ্ধতি। পরবর্তীতে এগুলোর অনেক ইভ্যালুয়েশন হয়েছে, এগুলোর বিবর্তন হয়েছে, বা সাপোজ বোগারের হাতে বাউনি হোসেনের রেপার্টরি অনেক আপডেট হয়েছে বলবো আমি এক হিসাবে। আর কেন্টের রেপার্টরি তো আমরা বর্তমানে কমপ্লিট সিনথেসিস এই আকারে দেখতেই পাচ্ছি, মানে তার বিবর্ধিত রূপ বা তার আপডেট রূপটিকে। তো কাজেই কেন এই দুটো বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটা আমাদের আলোচনা প্রসঙ্গে বারবার উঠে আসবে। তো আজকে আমি বাউনিং হোসেনের রেপার্টরির দার্শনিক ভিত্তিটাকে নিয়ে, ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি আজকে কথা বলবো। দেন এরপর আপনাদের কেন্টের রেপার্টরি ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ডও বলবো। দেন সুযোগ পেলে হয়তো বা অন্যান্য বোগারের রেপার্টরি বা অন্যান্য আরো কিছু রেপার্টরি রয়েছে, তার ফিলোসফিগুলো নিয়ে পরবর্তীতে সুযোগ পেলে আলোচনা করব। তো মূল যে দুটো বিষয়, বাউনিং হোসেনের রেপার্টরি এবং কেন্টের রেপার্টরি, এই দুটোর মধ্য থেকে আজকে আমি বাউনিং হোসেনের রেপার্টরিটি বিশেষ কিছু কারণে আগে শুরু করছি। বেসিক্যালি বাউনিং হোসেনের রেপার্টরিটি এসেছেও ডক্টর কেন্টের রেপার্টরির অনেক আগে। তো কাজেই বাউনিং হোসেনের রেপার্টরি ফিলোসফিক্যাল গ্রাউন্ড যদি আমরা বুঝতে চাই, ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি আমরা আয়ত্ত করতে চাই যে এখানে, তাহলে সবার আগে বাউনিং হোসেনের ফিলোসফিটি কি ছিল, বাউনিং হোসেন আসলে হোমিওপ্যাথিকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখতেন, তা আমাদের একদম সংক্ষিপ্ত হলেও ধারণাটি নিয়ে নিতে হবে। আর সে ধারণা অনুযায়ী তিনি সর্বপ্রথম যে কথাটি বলা যায় যে বাউনিং হোসেন কিন্তু ডক্টর হ্যানিম্যানের একনিষ্ঠ একজন অনুসারীদের একজন, যার ব্যাপারে ডক্টর হ্যানিম্যান নিজেও সন্তুষ্ট ছিলেন। এবং হ্যানিম্যানের যে লক্ষণের গ্রুপিং, অর্থাৎ টোটালিটি অফ সিমটমস, এই টোটালিটি একটা কেসের টোটালিটির উপরই তিনি প্রেসক্রিপশন করতেন, বা সবাই করবে সেই প্রার্থনা করতেন, তাতে উৎসাহ করতেন, তাকে পৃষ্ঠপোষকতা করতেন। তো কাজেই সেই হিসাবে তিনি মানুষের এই সামগ্রিকতা, লক্ষণ সামগ্রিকতা নির্ধারণের জন্য মানুষের প্রতিটি অনুভূতিগত বা ক্রিয়াগত পরিবর্তন, এই সমস্ত কিছুকে যতটুকু সম্ভব পূর্ণভাবে কেস টেকিং এ গ্রহণ করা, রেপার্টরিতে তাকে কিভাবে পূর্ণাঙ্গ রূপে অন্তর্ভুক্তিকরণ সম্ভব হয়, তা ছিল তার সাধনা, তার প্রচেষ্টার মূল অংশ, তার চিন্তার বড় অংশ। এবং এই রেপার্টরির লক্ষ্য হচ্ছে রোগীর এই সার্বিক বিষয়টিকে, তিনি টোটালিটি অফ সিমটমস এর কনসেপ্টটা তার যে রকমটি ছিল, বা তিনি টোটালিটি অফ সিমটমসটাকে যেভাবে দেখতেন, তার ভিত্তিতে তিনি তার রেপার্টরিটি তৈরি করলেন। আমরা দেখব যে ডাক্তার বাউনিং হোসেনের লক্ষ্য ছিল যে এমন একটি রেপার্টাইজেশন মেথড তৈরি করা, রেপার্টাইজেশন পদ্ধতি তৈরি করা, যেখানে রোগীর সমস্ত এসপেক্ট, অল দ্য পার্টিকুলার এসপেক্ট যেন অন্তর্ভুক্ত হয়।
আর এভাবে যেন রোগীর সামগ্রিকতা গঠন করতে হয়। এখন রোগীর সামগ্রিকতা, এই টোটালিটি অফ সিমটমস এর কনসেপ্ট আসলে কিন্তু দুই ভাবে চিন্তা করা যায়। ডাক্তার কেন্ট একভাবে করেছেন, ডাক্তার বার্নিং হোসেন আরেক ভাবে করছেন। সেখানে ডাক্তার বার্নিং হোসেনের যে পদ্ধতিটি ছিল তা হচ্ছে, প্রথম দুজনেরই মিল ছিল এই ব্যাপারটিতে যে রোগের নাম ধরে ট্রিটমেন্ট করা যাবে না, রোগীর সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য বা উল্লেখযোগ্য যে লক্ষণগুলো রয়েছে সেগুলোকে বিবেচনা করে ওষুধ নির্বাচন করতে হবে। তো এই ক্ষেত্রটিতে ডাক্তার বার্নিং হোসেন ছিলেন অত্যন্ত প্র্যাকটিক্যাল চিন্তার মানুষ এবং তিনি বেশ বস্তুনিষ্ঠ, যদিও তর্ক রয়েছে, আমরা পরবর্তীতে সেগুলোতে আসব, যে তিনি কিন্তু চেয়েছিলেন বেসিক্যালি বস্তুনিষ্ঠ, একদম প্র্যাকটিক্যালি আমরা পাচ্ছি এরকম বিষয়, বাস্তবে যেগুলো অহরহ পাওয়া যায় সেভাবে সেগুলোর থেকেই, যেগুলো পাওয়া যায়, যেগুলো পাওয়া যায় না সেগুলো তো পাওয়া যায় না, সেই অভাবটি যেন আমরা যে তথ্যগুলো আমরা রোগীদের নিকট থেকে পাবো তার মাধ্যমে পূরণ করে রোগীর সামগ্রিকতা নির্ধারণ করা যায়। এই ছিল ডাক্তার বার্নিং হোসেনের টোটালিটির কনসেপ্ট এবং তার সেই অনুযায়ী তার রেপার্টরির চিন্তার মূল ভিত্তি কি। তো কাজেই তার সেই চিন্তার উপর ভিত্তি করেই তিনি একটি পদ্ধতি আবিষ্কার করলেন। এই পদ্ধতিকে যদি আমি এক কথায় বলি তাহলে বলতে হবে গ্র্যান্ড জেনারেলাইজেশন, অর্থাৎ সমগ্র কিছু নিয়ে রোগীকে একটি লক্ষণে রূপান্তরিত করা, যা হচ্ছে ওই রোগীরই লক্ষণ, এবং তার ভিত্তিতে প্রেসক্রিপশন করা। ব্যাপারটি যত সহজ শোনা যাচ্ছে, এই সমস্ত লক্ষণ নিয়ে একটা লক্ষণ তৈরি করে ফেলানো এত সহজ নয়। আসলে এটা বুঝতে গেলে বা বলতে গেলে এক হিসেবে যে বার্নিং হোসেনের সেই ফিলোসফিটাকে বুঝতে গেলে তিনি মানুষকে কিভাবে বিবেচনা করলেন, রোগের বহিঃপ্রকাশকে কিভাবে বিবেচনা করলেন এবং তার সামগ্রিকতা কিভাবে নির্ধারণ করলেন তা বুঝতে গেলে ডাক্তার বার্নিং হোসেন একটা বিশদ চিন্তার মধ্যে দিয়ে গিয়েছেন। অনেকগুলো তত্ত্ব তিনি হোমিওপ্যাথিতে প্রদান করেছেন এবং আমাদেরও সেই তত্ত্বগুলোকে অনুধাবন করতে হবে। তার যে তত্ত্বগুলো সেগুলো আগের নামগুলো যথাসম্ভব বলে নিচ্ছি, তারপর আমি যেগুলো প্রয়োজনীয় তার এক্সপ্লেনেশন গুলো আলোচনা করব। বলতে গেলে এগুলো বুঝতে পারলে আমরা বার্নিং হোসেনের কাজের ধরন, প্যাটার্ন, তার সামগ্রিকতা সৃষ্টি এবং সামগ্রিকতার অনুযায়ী রেপার্টাইজেশন করার জন্য তার নির্দিষ্ট পদ্ধতিটি আমরা অনেকটাই বুঝতে পারবো। তো কাজেই প্রথমেই বলতে হয় তার ডক্ট্রাইন অফ অ্যানালজি, মানে উপমা বা সাদৃশ্যের একটি মতবাদ বা চিন্তা ছিল তার। আমি এক্সপ্লেনেশন একটু পরে আসছি। এরপর বলতে পারি আমরা গ্র্যান্ড জেনারেলাইজেশনের কথা, তার ধারণা, তার একটা চিন্তা তিনি হোমিওপ্যাথিতে প্রদান করে আমাদের সমৃদ্ধ করেছেন। এরপর হচ্ছে ডক্ট্রাইন অফ কমপ্লিট সিমটমস, অর্থাৎ লক্ষণকে পূর্ণাঙ্গ করার, পূর্ণাঙ্গ লক্ষণের মতবাদ, এটাও তিনি দিয়েছেন। এবং এগুলো কিন্তু আমাদের হোমিওপ্যাথিক চিন্তার ভিত্তিপ্রস্তর হিসাবে আজও রয়েছে। অনেকেই হয়তো বার্নিং হোসেনের রেপার্টরিকে গ্রহণ করেন না, পছন্দ করেন না। ডক্টর কেন, ডক্টর হেরিং এর মতো চিকিৎসক বার্নিং হোসেনের রেপার্টরিকে পছন্দ করতেন না, আমরা জানি। আমাদের মধ্যে অনেকে পছন্দ নাও করতে পারেন, খুব বড় ধরনের অপরাধ হবে ব্যাপারটি এরকমও নয়। কিছু বিশেষ সুবিধা সবার রেপার্টরিতে রয়েছে, সেগুলো ক্রমান্বয়ে আমরা একটা সময় আলোচনা করব। যদি সুযোগ হয় কখনো বার্নিং হোসেনের রেপার্টরির সুবিধা অসুবিধা, কেন্টের রেপার্টরির সুবিধা অসুবিধা আলোচনা করব, এবং যদি আপনি প্রয়োজন মনে করেন জানাবেন কমেন্ট বক্সে, অসুবিধা নেই। তো যে ব্যাপারটি বলছিলাম যে তিনি এই পূর্ণাঙ্গ লক্ষণের ধারণাটি প্রদান করেন। তিনি মোডালিটিসের গুরুত্ব, হ্রাস বৃদ্ধির গুরুত্বের ব্যাপারে তার নিজস্ব ধারণাটি প্রদান করেন। এগুলো আমাদের আজ পর্যন্ত ভিত্তিপ্রস্তর হিসেবেই রয়েছে। তিনি আনুষাঙ্গিক লক্ষণের বা কনকমিট্যান্স লক্ষণের ধারণাটি প্রদান করেন। তিনি ফিজিক্যাল জেনারেলসের গুরুত্বটি তুলে ধরেন, ইম্পর্টেন্সটি, গুরুত্বটি তিনি সবার সামনে সুস্পষ্ট করেন। মূলত জেনারেলসের গুরুত্ব এটাও কিন্তু তারই এক হিসেবে অবদান, সর্বপ্রথম সুস্পষ্টভাবে আমাদের সামনে প্রকাশ করা। যে জেনারেলস এর উপরে কেন্টের রেপার্টরি এটি আবার গঠিত, মেন্টাল জেনারেলস এবং ফিজিক্যাল জেনারেলস তার রেপার্টাইজেশনের ভিত্তি। কিন্তু এই জেনারেলের গুরুত্বটি কিন্তু বার্নিং হোসেনের হাত দিয়ে উঠে আসে এবং ফিজিক্যাল জেনারেলের বিশেষ গুরুত্ব তিনি প্রদান করেন, যেখানে ডক্টর কেন্ট মেন্টাল জেনারেলকে বিশেষ গুরুত্ব, মানে অধিক গুরুত্ব প্রদান করেছেন। সেগুলো আমরা ক্রমান্বয়ে আসবো, কেন কিভাবে, তাহলেই আমরা বুঝতে পারবো বার্নিং হোসেনের ভিউটি। এবং সেখানে আমরা বলবো যে তিনি একটি বিশেষ দৃষ্টিভঙ্গিতে মেন্টাল সিমটমসকে দেখা শিখিয়েছেন, অনেকটা প্র্যাকটিক্যাল বাস্তব দৃষ্টিভঙ্গিতে, সেটাও আমরা ক্রমান্বয়ে আলোচনায় আনবো। সেই সাথে ওষুধের সম্পর্ক বা যাকে বলা হয় কনকর্ডেন্স, এই বিষয়টিও ডক্টর বার্নিং হোসেন কিন্তু সর্বপ্রথম উদ্ভাবন করেন। আমাকে কয়েকজন বলেছিলেন যে
ওষুধের সম্পর্কের ব্যাপারটি নিয়ে আলোচনা করতে। আজকে আমাদের আলোচনায় কিন্তু এই ব্যাপারটির প্রাথমিক ধারণাটুকু এসে পড়বে ইনশাল্লাহ, যেহেতু আমি এই পয়েন্টগুলো ক্রমান্বয়ে আলোচনা করব। আমরা এই বিষয়গুলোকে যদি অনুধাবন করতে পারি, এই কয়টি মতবাদ তিনি কিভাবে এগুলো নিলেন, কেন নিলেন, এই মতবাদগুলো কেন তিনি প্রকাশ করলেন, এই ধারণাগুলো তিনি আমাদের মধ্যে কেন ছড়িয়ে দিলেন, এই বিষয়গুলো বুঝতে পারলে আসলে তার কনসেপ্ট আমরা বুঝতে পারবো, যে কনসেপ্টের উপর তার রেপার্টরিটি দাঁড়িয়ে আছে। আপনার রেপার্টরি সম্বন্ধে তথ্য বহু জায়গায় পাবেন, কয়টি রুব্রিক আছে এগুলোও পেয়ে যাবেন, কয়টি ওষুধ নিয়ে আলোচনা সব একদম খুব সহজে পেয়ে যাবেন। কিন্তু এটা বাউনি হোসেনের প্রথম যে মতবাদটি, এবং যা কিন্তু বিতর্কিত মতবাদও অনেকটা, ডক্ট্রাইন অফ অ্যানালজি, এটা নিয়ে আমরা প্রথম কথা বলছি। ক্রমান্বয়ে আমরা দেখব তিনি কিভাবে একটা লক্ষণকে পূর্ণাঙ্গ করতে গিয়ে, সাপোজ আমি একটু বুঝিয়ে বলছি, ধরুন আমাদের যে বাস্তব কেসগুলো, যারা এখন চিকিৎসা করছেন তারা জানেন, যারা করছেন না তারাও জেনে রাখুন, আমরা বাস্তব একটা কেসে আমরা যেভাবে রেপার্টরিতে সাজানো দেখি, লোকেশন, সেন্সেশন, মোডালিটিস মানে হ্রাস বৃদ্ধি বা কনকমিটেন্টস হতে পারে, এই সবগুলো নিয়ে পূর্ণাঙ্গভাবে আমরা কিন্তু কোনো লক্ষণ পাই না। আমাদের যে টেক্সট বুকগুলো আছে সেই বইগুলোতে যেভাবে লেখা রয়েছে, সাপোজ হ্যানিম্যানও যেভাবে বলেছেন যে আপনি যখন কেস লিখতে যাবেন তখন রোগীর একটি লক্ষণ লিখলেন, একটু ফাঁকা রাখলেন, একটু লিখলেন, রোগীর কথা শেষ, এবার ফাঁকা জায়গাগুলো পূরণ করবেন কি দিয়ে? সেই লক্ষণকে পূর্ণাঙ্গ করে, তার স্থান, তার অনুভূতি, তার হ্রাস বৃদ্ধি, এই সমস্ত কিছু সেখানে আপনি অন্তর্ভুক্ত করবেন। কিন্তু বাস্তবিকতা হচ্ছে মোস্ট অফ দ্য কমপ্লেইন ইনকমপ্লিট থাকে, অপূর্ণাঙ্গ থাকে। হয়তো আপনি স্থানটি পেয়েছেন, এখানে ব্যথা করছে, এই ব্যথাও রোগী ঠিক মতো বলতে পারছে না, হ্রাস বৃদ্ধি তো দূরের কথা, হাঁটুতে সাপোজ একটা হাঁটুতে ব্যথা, সেখানে রোগী বলছে যে তার হাঁটুতে ব্যথা, কিরকম ব্যথা, কেমন যেন আর টনটনে না কাল করে না, এবার বিরাট কনফিউশন, আপনি কোনোটাই নিতে পারবেন না আসলে একবারে তিনটা বললে। তারপর হ্রাস বৃদ্ধি বলতে পারে না, হ্যাঁ নড়াচড়া করলে এখান থেকে এখানে হেঁটে গেলে লাগে, এইটুকু মোশন অ্যাগ্রাভেশন পেলেন। মোশন অ্যাগ্রাভেশন বেশিরভাগ ব্যথার রোগীর ক্ষেত্রে আসলে কোনো সিমটমস নাও হতে পারে। দেন তারপর কনকমিটেন্টস তো থাকতেও পারে, নাও পারে। তো এবার আসলে আপনি শুধুমাত্র হাঁটু ছাড়া আর কিছুই পেলেন না, শুধু হাঁটু, এভাবে ইনকমপ্লিট। এবার আরেকটা জায়গা, সাপোজ বাম শোল্ডারে ব্যথা, এখানে জ্বালা পোড়া ধরনের ব্যথা, সাপোজ বাম শোল্ডার পেলেন, পাঁচটা পেলেন, এবার জ্বালা পোড়াও পেলেন, কিন্তু হ্রাস বৃদ্ধি পেলেন না। অপর দিকে রোগীর হয়তো সকালে ঘুম থেকে উঠলে তার ভালো লাগে না, তার খারাপ লাগে, অর্থাৎ জেনারেল একটা অ্যাগ্রাভেশন আছে সকালবেলা। এই যে ইনকমপ্লিট লক্ষণ, এ দিয়ে তো আপনি কিছুই করতে পারবেন না। মনে রাখবেন তখনও কিন্তু ডক্টর কেন্ট আসেননি, বা তিনি মানুষের যে কনস্টিটিউশনের ধারণা অনুযায়ী মানুষের ব্যক্তিত্ব বা এগুলো নিয়ে যে বিস্তৃত আলোচনাগুলো হয়েছে সেগুলো কিন্তু তখনও এতটা সুবিন্যস্ত হয়নি। ডক্টর বাউনি হোসেন তখন পাচ্ছেন হোমিওপ্যাথির একদম প্রারম্ভিক অবস্থায়। এই অবস্থায় তিনি যা দেখতে পেলেন তা হচ্ছে যে প্রুভিং করে যে লক্ষণগুলো পাওয়া যায় এবং মানুষের যে লক্ষণগুলো রোগীরা নিয়ে আসে তা এক একজনের শরীরে এক এক রকম এবং কোনোটাই পূর্ণাঙ্গ নয়। এবার যদি আপনি সার্বিক দৃষ্টিকোণ থেকে তাকান তাহলে কি মনে হবে? প্রুভিং এর সিমটমস, বিশৃঙ্খল সিমটমস আপাত দৃষ্টিতে যেহেতু পূর্ণাঙ্গ নয়, অনেক প্রুভিং সিমটমসে আপনি অ্যামোলারেশন পাবেন না বিভিন্ন কারণে, কিংবা অ্যাগ্রাভেশন ব্যাপক মাত্রায় কম পাবেন। যাই হোক, আবার ব্যক্তি যে লক্ষণগুলো নিয়ে আসছে সেগুলো এক এক মানুষে এক এক রকম এবং তাদের কোনোটাই পূর্ণাঙ্গ নয়, একটা সার্বিক একটা বিশৃঙ্খল অবস্থা তিনি লক্ষ্য করলেন। তিনি দেখলেন যে লক্ষণগুলো সবার মধ্যেই, প্রুভিং লক্ষণই হোক আর একটা কেসই হোক, একটা রোগী আসুক, তাদের সবার মধ্যে লক্ষণগুলো অপূর্ণাঙ্গ অবস্থায় থাকে। এ কারণে তিনি যা করলেন, এবার এই হাঁটু, শোল্ডার সাপোজ বোঝানোর জন্য বলছি লিখলেন, দেন বার্নিং সেন্সেশনটা লিখলেন, সকালে অ্যাগ্রাভেশন লিখলেন এবং তার আনুষাঙ্গিক যে সমস্যা কনস্টিপেশন, ধরুন তার কষা আছে, কনস্টিপেশন লিখলেন কনকমিটেন্স হিসেবে, তার এই রোগের সাথে কনকমিটেন্স হচ্ছে কনস্টিপেশন। এবার যদি মিলান তাহলে হাঁটু এবং শোল্ডার একটা স্থান পেলেন, একটা অনুভূতি পেলেন, সেন্সেশন, বার্নিং, অন্ততপক্ষে বার্নিংটা তো পাওয়া গেল, দেন অ্যাগ্রাভেশন মর্নিং এবং কনস্টিপেশন হচ্ছে কনকমিটেন্স। এবার আপনি একটা লক্ষণের পূর্ণাঙ্গ যা যা প্রয়োজন পড়ে তা কিন্তু সবই পেয়ে গেলেন। এই যে একটা জেনারেলাইজেশন করা হলো এই সবগুলোকে নিয়ে, তিনি বললেন এটাকে গ্র্যান্ড জেনারেলাইজেশন। এবং তিনি কি করলেন, বেসিক্যালি তিনি একটি ধারণা এভাবে প্রদান করলেন, তিনি হলিস্টিক প্রেসক্রাইবার ছিলেন। মানুষকে যদি আমরা পূর্ণাঙ্গভাবে কল্পনা করি তাহলে
মানুষের যে কোনো একটি অংশ হচ্ছে তার সেই সমগ্রতার একটি অবিচ্ছেদ্য পার্ট। যে কোনো একটি অঙ্গ বা প্রত্যঙ্গ বা যা কিছুই আমরা বলি না কেন তার সেই সমগ্রতার একটি অংশ। কাজেই যা বৈশিষ্ট্য সেই সমগ্রতায় রয়েছে সেই বৈশিষ্ট্য, এটা কিন্তু তার ডক্ট্রাইন অফ অ্যানালজির মূল কথা, যে কারণে তিনি ডক্ট্রাইন অফ অ্যানালজিটাকে গ্রহণ করলেন বা প্রয়োগ করলেন। তিনি বললেন যে যা কিছু এই সমগ্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য তা তার পার্টস এর ক্ষেত্রে বা অংশ বিশেষের ক্ষেত্রে প্রযোজ্য। কাজেই আমরা পার্টস থেকে সমগ্র মানুষের প্রকৃতিটি লাভ করব। এই যে পার্টস থেকে সমগ্র মানুষের প্রকৃতিটি লাভ করব, এটাকে বলা হয় ইন্ডাকটিভ মেথড। মূলত বার্নিং হোসেনের রেপার্টরি হচ্ছে এই ইন্ডাকটিভ মেথডের উপর ভিত্তি করা রেপার্টরি সিস্টেম। আমি একদম সূচনাতে তার দর্শনের ভিত্তিটাকে বলে নিলাম, শেষে আমরা দেখবো এটা কিভাবে সত্য হয় তার বিভিন্ন চিন্তার সাপেক্ষে। এই যে এতক্ষণ যে দৃষ্টান্তটি সহকারে আপনারা যে বর্ণনাটি শুনলেন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি সেই পার্টিকুলার থেকে জেনারেলে যাওয়ার পদ্ধতি আবিষ্কার করলেন। এই পার্টিকুলার থেকে জেনারেল গঠন করা হলো, এই পদ্ধতি তিনি বাস্তবায়ন করলেন অ্যানালজির মাধ্যমে। অ্যানালজি মানে কি? সাদৃশ্য বা উপমায়িত করা। এখানে যেহেতু জ্বালাপোড়া আছে, তিনি যখন ব্যক্তির প্রতি সেই পার্টসের অংশটিকে, অর্থাৎ একটি অংশে যে অঙ্গে বা প্রত্যঙ্গে যে অনুভূতিটি, সেটাকে তিনি এবার ব্যক্তিতে, যখন তিনি ওভারঅল সবগুলোকে নিয়ে বিবেচনা করছেন, তখন তিনি তা ব্যক্তিতে প্রযোজ্য করছেন। পার্টিকুলার সেন্সেশন জেনারেল সেন্সেশনে রূপান্তর করছেন। কেন? তার দৃষ্টিভঙ্গিতে এবার এই পুরোটি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। আর যদি এক জায়গায় না থেকে দুই জায়গায় যদি বার্নিং সেন্সেশন থাকে, সাপোজ পেশেন্টের পায়ের তলা জ্বালাপোড়া করে এবং বাম শোল্ডারে জ্বালাপোড়া করে, এবার তো তা বিরাট ভাবে প্রযোজ্য সেই রোগীর। কারণ এখানে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে ব্যক্তির একাধিক জায়গায় বার্নিং সেন্সেশন আছে, তার মানে সম্পূর্ণ ব্যক্তি বার্নিং সেন্সেশন এই হিডিং এর কবলে পড়ে, বা তার মূল বৈশিষ্ট্য হিসেবে বার্নিং সেন্সেশনটি রয়েছে। মূলত বার্নিং হোসেন এই যে একটি পার্টিকুলার লক্ষণকে জেনারেল হিসেবে সমগ্র মানুষে প্রয়োগ করলেন, এটাকেই বলা হয় অ্যানালজি। তিনি ভাবতেন যে যা কিছু পার্টসের তা সমগ্র কিছু ওই সম্পূর্ণাঙ্গতার, সেই সমগ্রতার, সেই হোলের একটা অংশ। কাজে এটা সেই ক্ষেত্রে প্রযোজ্য। এবার তিনি সেই পার্টিকুলার নিয়ে সেই সমগ্রতাকে চিত্রায়িত করবেন। আমি আগেই বলেছিলাম একটি আলোচনাতে যে স্কেচ, একটা ছবি কিন্তু অনেকভাবে অঙ্কন করা যায়। কোনো শিল্পী আছেন যিনি প্রথমে একটা আউটার স্কেচ অঙ্কন করেন, তারপর চোখ, নাক, কান, বিভিন্ন যে ব্যাপারগুলো অঙ্কন করেন। আবার কোনো চিত্রশিল্পী রয়েছেন যিনি কি করেন, প্রথমে কিছু বিন্দু নির্দিষ্ট করেন, পয়েন্ট আউট করেন। শুরু করলেন কিন্তু বিন্দু পার্টিকুলার পয়েন্টগুলো থেকে, দেন তারপর তিনি জেনারেলাইজ করেন। আউটার লাইন হয়তো সবার শেষেও অঙ্কন করতে পারেন, এটা তার স্টাইল। তো বার্নিং হোসেনের পদ্ধতি ছিল সেই পার্টিকুলার বিন্দু থেকে শুরু করা এবং সর্বশেষে গিয়ে আউটার লাইন তৈরি করা। তার ভিত্তিতে বহু সিদ্ধান্ত ব্যতিক্রম হয়, আমরা সেগুলোতে পরে আসছি। তো এই ছিল ডাক্তার বার্নিং হোসেনের ডক্ট্রাইন অফ অ্যানালজি, অর্থাৎ উপমা দেওয়ার মতবাদ বা উপমায়িত মতবাদ বা সাদৃশ্যতার মতবাদ। বলা হয় যে এভরি সিমটম or parts of a symptoms belongs to the case as a whole। মূলত এটা কেন করেছিলেন তিনি চেয়েছিলেন যে এই বিভিন্ন রকমের যে লক্ষণগুলো নিয়ে আমাদের রোগীগণ আসছেন, অপূর্ণাঙ্গ লক্ষণ নিয়ে, সেগুলোতে যেন আমরা প্রাণ খুলে প্রেসক্রিপশন করতে পারি। সম্পূর্ণ লক্ষণ, সম্পূর্ণ পূর্ণাঙ্গতাই বলুন, সমগ্রতাই বলুন, বা সম্পূর্ণ লক্ষণ যেন আমরা পাই, বা একটি পূর্ণাঙ্গ লক্ষণ তৈরি করতে পারি যার মাধ্যমে রোগীর সমগ্র অংশ প্রতিফলিত হবে। মূলত এই লক্ষ্য ছিল ডক্টর বার্নিং হোসেনের। একইভাবে তিনি ম্যাট্রিয়া মেডিকাতেও লক্ষণগুলোকে ব্রেকিং আপ করার চিন্তা ভাবনা করলেন, এবং ম্যাট্রিয়া মেডিকার লক্ষণগুলো ব্রেকিং আপ করা মানে এমন একটা রেপার্টরি তৈরি করা যেখানে এভাবে আমরা আলাদা ভাবে পাবো। সাপোজ বার্নিং হোসেনের রেপার্টরিতে শুধু নি এর উপরে আপনি ওষুধ পাবেন, শুধু নি লেখা, শুধু শোল্ডার লেখা, সেখানে ওষুধ পাবেন অনেকগুলো, শুধু একটা মর্নিং অ্যাগ্রাভেশন ওষুধ পাবেন অনেকগুলো। এভাবেই তিনি ম্যাট্রিয়া মেডিকাকে ভেঙে রূপবৃত্ত তৈরি করলেন, এবং কেন পার্টিকুলার রূপবৃত্ত তৈরি করলেন বেসিক্যালি, যার থেকে জেনারেলাইজ করা হবে।
প্রত্যেকটি লক্ষণকে আপনি যোগ করে জেনারেলাইজ করবেন, এই ছিল তার উদ্দেশ্য, যাতে সেই উপমার কাজটি করা যায়। একদম যদি ফিক্স করে দিয়ে দেওয়া হয় যে বাম শোল্ডারে জ্বালা পোড়ার ধরনের ব্যথা, যেটা আমি দৃষ্টান্ত শুরুতেই দিয়ে, তাহলে তো আপনি এই ডিভিশনটি করতে পারবেন না। ফলাফলস্বরূপ কি হবে, যদি আপনি এই বলেন যে এক জায়গায় শুধুমাত্র বাম শোল্ডার ডান হাঁটু লেখা একটা জায়গায়, বা শুধু হাঁটু লেখা, শুধু শোল্ডার লেখা, আরেক জায়গায় লেফট অ্যান্ড রাইট লেখা, আরেকটি জায়গায় থাকছে বার্নিং সেন্সেশন। এবার আপনি যে কোনো ভেরিয়েশন নিয়ে রোগী আসুক, ডান হাঁটুতেই হোক, বাম হাঁটুতেই হোক, ডান শোল্ডারে ব্যথা হোক, বাম শোল্ডারে ব্যথা হোক, বার্নিংই হোক, আর অন্যান্য সেন্সেশন তো থাকতেই পারে, যা কিছুই হোক, এবার সেই কম্বিনেশন যদি এমন হয় যে কম্বিনেশনটা রোগী প্রুভিং লক্ষণ হিসেবে পাওয়া যায়নি, তবুও সেই কম্বিনেশনটি তৈরি করা সম্ভব হবে। তার লক্ষ্য ছিল এইটি, এই উপমায়িত করার, উপমা দেওয়ার, অ্যানালজি করার লক্ষ্য ছিল এটা। এইভাবে একদিকে যেমন যে প্রুভিং লক্ষণ আমরা কোনোদিনও পাইনি, যে কম্বিনেশনে প্রুভিং লক্ষণটি আমরা কোনোদিনও পাইনি, সেই কম্বিনেশন তৈরি করার, যে কম্বিনেশনটি রেপার্টরিতে থাকা যেহেতু প্রুভিং লক্ষণ হিসেবে পাইনি, যে লক্ষণের যে কম্বিনেশনটি রেপার্টরিতে থাকার পসিবিলিটি নেই, তাও আমরা এই পদ্ধতিতে তৈরি করতে সক্ষম হলাম। আর এটাই হচ্ছে ডক্ট্রাইন অফ অ্যানালজির মূল কথা। এরপর হচ্ছে ডক্ট্রাইন অফ গ্র্যান্ড জেনারেলাইজেশন। একটু আগে বলে গিয়েছি যে তিনি এই সেন্সেশন, অ্যাগ্রাভেশন, অ্যামোলারেশন, এগুলো শুধুমাত্র পার্টিকুলার লক্ষণে পাওয়া গেলেও শুধুমাত্র পার্টিকুলার লক্ষণের বলে বিবেচনা করতেন না, এবং এগুলোকে সবগুলোকে সম্মিলন করে, মানে বলতে গেলে তিনি আবিষ্কারই করলেন যে এগুলো শুধু পার্টিকুলার লক্ষণের ব্যাপার নয়, এটি সমগ্রতার বিষয়। এবং তিনি কিন্তু সেই জেনারেলাইজেশনের দিকেই জোরটি দিলেন। সেন্সেশন, বিশেষ করে সেন্সেশন এবং মডালিটিস, হার্ডওয়্যার তো আর জেনারেলাইজেশন করা যায় না, এটাকে দিয়ে গ্র্যান্ড জেনারেলাইজেশন তৈরি করতে হয়। বেসিক্যালি সেন্সেশন এবং মডালিটিসকে তিনি সমগ্রের উপর প্রতিফলিত করার ব্যবস্থা করলেন। কিসের মাধ্যমে? যাকে বলা হয় গ্র্যান্ড জেনারেলাইজেশনের মাধ্যমে, ডক্ট্রাইন অফ গ্র্যান্ড জেনারেলাইজেশন। সেখানে কি করা হয়? সেখানে সমগ্র, একটু আগে যেটি বলেছি যে সমগ্র লক্ষণকে নিয়ে একটি লক্ষণে রূপান্তরিত করা হয়, এবং সেটাকে বলা হয় জেনারেল লক্ষণ। রোগীর জেনারেল লক্ষণ, সার্বিক লক্ষণ, এবং সেই লক্ষণের উপর, সেই একটি লক্ষণের উপর বেসিক্যালি বোঝানোর জন্য বলছি, এই সমগ্র লক্ষণ নিয়ে যে লক্ষণটি তৈরি হলো, যে পূর্ণাঙ্গ লক্ষণটি তৈরি হলো, সকালে বৃদ্ধি, রাতে উপশম, জ্বালাপোড়া ধরনের ব্যথা, চিলিক দেওয়া ব্যথা, হাঁটুতে ব্যথা, শোল্ডারে ব্যথা, ডান পাশ বাম পাশ সবকিছুকে নিয়ে সমন্বিতভাবে যে লক্ষণটি তৈরি করা হলো, এটাকে বলা হয় গ্র্যান্ড জেনারেলাইজেশন পদ্ধতি। ডক্ট্রাইন অফ অ্যানালজি বুঝতে পারলে গ্র্যান্ড জেনারেলাইজেশন পদ্ধতি আপনারা বুঝে গেলেন। বেসিক্যালি অ্যানালজির মাধ্যমে তাকে একটি মাত্র লক্ষণে, একটি মাত্র জেনারেল লক্ষণে পরিণত করা হলো। আর এই যে পরিণত করা হলো, কেন হলো সেটাও কিন্তু একটু আগে বলে এসেছি, সেটা আমরা জানবো হচ্ছে ডক্ট্রাইন অফ কমপ্লিট সিমটমস দিয়ে। ডক্টর বাউনিং হোসেনের আরেকটি যে কনসেপ্ট, ডক্ট্রাইন অফ কমপ্লিট সিমটমস, পূর্ণাঙ্গ লক্ষণের ধারণা। ওই যে তিনি দেখেছিলেন যে মানুষের লক্ষণগুলো সর্বপ্রথম তিনি অবজার্ভ করলেন, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন, যে মানুষের লক্ষণগুলো কোনোটাই পূর্ণাঙ্গ হচ্ছে না, ঠিক প্রুভিং এও না, পূর্ণাঙ্গ লক্ষণ হচ্ছে না। সেটা তিনি কিভাবে বুঝলেন? একটা পূর্ণাঙ্গ লক্ষণের কি কি বৈশিষ্ট্য থাকবে? তখন তো কেউ বলেনি যে এই লক্ষণের এই বৈশিষ্ট্য থাকবে, কেউ বলেনি। ডক্টর বাউনিং হোসেন চিন্তা করলেন এট ফার্স্ট যে একটি লক্ষণের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। তিনি চিন্তা করলেন লক্ষণ যেহেতু আছে, তার তো একটা স্থান থাকবে, অনুভূতি না থাকলে বেশিরভাগ লক্ষণ লক্ষণই নয়, তাহলে তার একটা অনুভূতিও থাকবে। আর যে প্রত্যেকটি অনুভূতিরই আমরা হয় হ্রাস দেখি, নয় বৃদ্ধি দেখি। এর শরীরে হয় হ্রাস হয়েছে, ওর শরীরে বৃদ্ধি হয়েছে, একটা কিছু হচ্ছে, তাহলে আমরা হ্রাস বৃদ্ধিকেও একটি উপাদান পাচ্ছি। এবং বিশেষ একটি উপাদান তিনি যুক্ত করলেন, কনকমিটেন্স। একটি অসুখের সাথে সার্বিক এই অবস্থাগুলো দেখা দেয়। এখানে কনকমিটেন্স মূলত রোগের সাথে দেখা দেয় এবং রোগের সাথে চলে যায়, এই ধরনের প্রবলেমগুলোকেই বলা হয় কনকমিটেন্স। তবে বাউনিং হোসেনের রেপার্টরিতে এর ব্যবহারের আরো কিছু বিশেষত্ব রয়েছে, যেহেতু গ্র্যান্ড জেনারেলাইজেশন করা হয়। সাপোজ একটু আগে যে উদাহরণটি দিয়েছিলাম, কনস্টিপেশন, এই কনস্টিপেশন আপনি হয়তো অনেক সময় নিশ্চিত হতে পারবেন না যে সেই লক্ষণটি দেখা দেওয়ার সময়ই
কনস্টিপেশনটি এসেছে। রোগীর কনস্টিটিউশনাল বৈশিষ্ট্য হতে পারে, কিন্তু সেভাবে কিন্তু বার্নিং হোসেনের রেপার্টরিতে ভাগ করা হয়নি। সেগুলো আলোচনা করবেন ডক্টর নাজমুল হোসেন স্যার। আপাতত শুধু এইটুকু বলে দিচ্ছি যে অনেক সময় এই ধরনের পরিস্থিতিগুলোকেও কনকমিটেন্স হিসেবে নেওয়া হয়। যাই হোক, এই যে 4টি বৈশিষ্ট্য তিনি পেলেন, একটি লক্ষণে এই কয়টি বৈশিষ্ট্য আরো অমৌলিক, এগুলো হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য। অমৌলিক আরো কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, বা অমৌলিক বলছে এই কারণে যে এইগুলোরই ভ্যারিয়েশন বিভিন্নভাবে হতে পারে। এবার সেই বৈশিষ্ট্যগুলো, সাপোজ ডান দিক বাম দিক, একটু উদাহরণ দিচ্ছি। ডান দিক বাম দিক তো আসলে লোকেশনের কাতারে পড়ে, এটা মৌলিক বলবো আমরা স্থান, লোকেশন, কিন্তু অমৌলিক হয়ে যায় ডান দিক বা বাম দিক। এইভাবে ভ্যারিয়েশন করলে সময়ের বৃদ্ধি অ্যাগ্রাভেশন অ্যামোলেশনের মধ্যে পড়ে। কজেশন অ্যাগ্রাভেশনের মধ্যে পড়ে। কজেশন মানে এক ধরনের অ্যাগ্রাভেশন, মানে রুট অ্যাগ্রাভেশন। তো এভাবে কজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এ কারণে অমৌলিক। বেসিক হচ্ছে, মৌলিক হচ্ছে মূলত 3টি, তার সাথে আরেকটি 4টি। এক, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্টস। এবার এই যে এই 4টি পূর্ণাঙ্গভাবে কোনো লক্ষণের মধ্যে, বেশিরভাগ লক্ষণের মধ্যে পাওয়া যায় না। আমরা বাস্তব বর্তমান সময়েও দেখি, তিনি সেই সময়েও দেখেছেন। কাজেই তিনি এই 4টি উপাদানকে পূর্ণাঙ্গ করার প্রয়োজনীয়তা থেকেই এই ডক্ট্রাইন অফ অ্যানালজি এবং গ্র্যান্ড জেনারেলাইজেশন এর প্রয়োজনীয়তা অনুভব করলেন, যে এই লক্ষণগুলো পূর্ণাঙ্গ রূপে আমি রোগীর সমগ্রতা নির্ধারণ করব। তো যাই হোক, তিনি এই প্রয়োজনীয়তা নির্ধারণ করে এই গ্র্যান্ড সিমটমস আবিষ্কার করলেন, এবং তিনি এই ধারণা প্রদান করলেন যে একটি টোটালিটিতে একটি কেসের সামগ্রিকতা থাকতে হবে, প্রত্যেকটি অংশ থাকতে হবে। কিন্তু যেহেতু আমরা লক্ষণে পূর্ণাঙ্গভাবে পাচ্ছি না, এবার আমরা সার্বিকভাবে অন্যান্য লক্ষণ থেকে তা যোগ করে নিয়ে নেব। এটাই ছিল বার্নিক হোসেনের 4 স্কয়ার ফাউন্ডেশন বলা হয়। 4 স্কয়ার ফাউন্ডেশন, যার মাধ্যমে লক্ষণের টোটালিটিকে নিশ্চিত করা হয়। ডক্টর বার্নিক হোসেন সর্বপ্রথম এই কমপ্লিট সিমটমস এর মাধ্যমে এই ব্যবস্থাটি করেন। তিনি যে কথাটি বলেছিলেন তা হচ্ছে, ওয়ান সিঙ্গেল সিমটমস may it be ever so complete and plainly pronounced can never be the complex of all the sign of a disease. One single symptom may it be ever so complete and plainly pronounced can never be the complex of all the sign of a disease which are externally perceptible. The whole complex of symptoms nor enable us to guess the rest. তিনি বলেছিলেন যে একটা লক্ষণ তা যতই পূর্ণাঙ্গ হোক, সম্পূর্ণ রোগের যে জটিলতাটি রয়েছে, যে চিত্র বিচিত্র লক্ষণগুলো রয়েছে যা বাইরে থেকে বুঝতে পারা যায়, তার কখনোই পূর্ণাঙ্গ প্রতিনিধিত্ব করতে পারে না, বা আমরা সেই একটি লক্ষণ দেখে অন্যগুলোকে অনুমান করতে পারি না। কাজেই সমগ্রতা সৃষ্টি করতে চাইলে আমাদের সম্পূর্ণটুকু নিতে হবে, এটা ছিল তার যুক্তি। আর এই কারণেই তিনি এই 4টি লোকেশন, সেন্সেশন, মডালিটিস এবং কনকমিটেন্টস নিয়ে ডক্ট্রাইন অফ কমপ্লিট সিমটমসটিকে আমাদের প্রদান করলেন। এবং সেখানে যে কথাটি আমি শুরুতে বলে এসেছিলাম, যে তিনি মোডালিটিসকে বিশেষ গুরুত্ব দান করলেন। কেন দান করলেন? তিনি মোডালিটিসকে বিশেষ গুরুত্ব দান করলেন কারণ হচ্ছে তা সত্যিকারের স্বতন্ত্র পূর্ণাঙ্গ চিত্র গঠনে সহযোগিতা করে। এমন নয় যে তিনি স্বতন্ত্রতাকে মানতেন না, স্বতন্ত্রতাকে বিবেচনা করতেন না, এমনও নয়। তিনি টোটালিটিকেও যেমন বিশ্বাস করতেন, স্বতন্ত্রতাকেও বিশ্বাস করতেন। প্রথম কথা হচ্ছে, মোডালিটি সেই কাজটি করে, কেসকে মডিফাই করে, একটা স্বতন্ত্র চেহারায় দাঁড় করায়, নয়তো সব কিছু একরকম হবে, সব কেস একরকম হয়ে যেত। যদি এই বার্নিক হোসেন মেথডে যদি মোডালিটিস না থাকতো, তাহলে কয়েকটি ছকের মধ্যে সব একরকম হয়ে যেত। আপনি একটা অঙ্গের নাম নিলেন, একটা সেন্সেশন নিলেন, কনকমিটেন্স হিসাবে স্টুল, ডায়রিয়া হোক, কনস্টিপেটেড হোক, নিয়ে নিলেন, বাস, এই তো সব এক হয়ে যেত বেসিক্যালি। কারণ মানসিক লক্ষণের ব্যাপারে আমি পরে আসছি, কারণ মানসিক লক্ষণ বার্নিক হোসেনের রেপার্টরি পদ্ধতিতে তিনি তাকে পরে যোগ করতে বলেছেন বিশেষ কিছু কারণে, সেগুলো আমি আসছি। 1 নাম্বার, প্রথম কথা হচ্ছে মোডালিটিসকে তিনি অত্যন্ত গুরুত্ব দান করলেন, এবং তিনি ব্যক্তির বৈশিষ্ট্য মোডালিটিসের মাধ্যমে প্রতিফলিত হয়
এই ধারণাটি প্রদান করলেন। সেই সাথে কজেশন, রোগের কারণ মডালিটিসের অন্তর্ভুক্ত। এই কজেটিভ মডালিটিসকে তিনি সবচাইতে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেন। তারপর অ্যাগ্রাভেশন, তারপর অ্যামোলারেশন। বার্নিক হোসেনের পদ্ধতি মোতাবেক তিনি এইভাবে মডালিটিসকে সাজালেন। প্রথমত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেন সেখানে কজেশন সবার আগে, দেন অ্যাগ্রাভেশন, দেন অ্যামোলারেশন। তার ভাষায় তিনি যেভাবে বলেছিলেন, ফ্রম ওয়ান পয়েন্ট অফ ভিউ conditions of aggravation and emulation have far more significant relation to the totality of the case. তিনি বলেছিলেন যে একটা দৃষ্টিকোণ থেকে এই বৃদ্ধি বা হ্রাস পাওয়ার অবস্থাগুলোর কেসের সমগ্রতার ক্ষেত্রে ব্যাপক গভীর একটা তাৎপর্য রয়েছে, and to its single symptoms that is usually supposed, এবং যে লক্ষণ, যে সিঙ্গেল সিমটমসটি তিনি তৈরি করছেন, গ্র্যান্ড জেনারেলাইজড সিমটম বা জেনারেলাইজড সিমটম, যে লক্ষণটি তিনি এই যে তৈরি করছেন সেখানে তার বিশেষ গুরুত্ব বহন করে। দ্য কারেক্ট চয়েস অফ দ্য সুইটেবল রেমেডি ডিপেন্ডস ভেরি অফেন্সিভলি আপন দেম। বেশিরভাগ সময়ই সঠিক ওষুধের নির্বাচনটি এর উপর নির্ভর করে। কথা হচ্ছে কেন, একটু আগে যে কথাটি আমি বলেছি যে অ্যাগ্রাভেশন এবং অ্যামোলারেশনের কন্ডিশনটি সেই একক লক্ষণটিকে অন্য সবার লক্ষণ থেকে ভিন্ন করে তৈরি করে। এই কারণে তিনি বলেছিলেন যে একটি গভীর সম্পর্ক রয়েছে। এটা তিনি থেরাপিউটিক পকেট বুকের প্রিফেসে দিয়েছেন, এই ব্যাপারটিকে উল্লেখ করে, এই কথাগুলোকে উল্লেখ করেছেন। এছাড়াও তিনি যেখানে স্থানীয় লোকাল সিমটমস বা জেনারেল সিমটমসকে ঠিকমতো ডিফারেন্সিয়েট করা কঠিন, পার্থক্য করা কঠিন, সেখানেও মডালিটিস সেই ব্যাপারটিকে সুস্পষ্ট করতে পারে বলে মতামত প্রদান করছেন। কাজে আমরা দেখতে পাচ্ছি মডালিটিসের ব্যাপারে একদম সুস্পষ্ট গুরুত্বের ঘোষণাটি আমরা কিন্তু বার্নিক হোসেনের কাছ থেকে পাচ্ছি সেই শুরুর সময়টিতে, হোমিওপ্যাথির সেই প্রারম্ভিক যাত্রার সময়টিতে। এরপর তার বিশেষ অবদান হচ্ছে ডক্ট্রাইন অফ কনকমিটেন্স। এইগুলো কিন্তু আমরা যদি আসলে বার্নিক হোসেনের চিন্তাটিকে যদি বুঝতে চাই যে তিনি কিভাবে চিন্তা করতেন, এটাই তো দর্শন, তার দেখা, তার উপলব্ধি, তার এবং সেই যে উপলব্ধির উপর, তার যে চিন্তার উপর এই রেপার্টরিটি গড়ে উঠেছে, সেই ব্যাপারটিকে বুঝতে গেলে কিন্তু আমাদের এই মতবাদগুলোকে আগে ধারণা করতে হবে। এই কারণে এইগুলো আলোচনা করা, এগুলো সব বোঝা কমপ্লিট। অর্থাৎ আপনি বার্নিক হোসেনের ভিউটা বুঝতে পারলেন, অর্থাৎ আপনি বুঝতে পারলেন যে এই রেপার্টরিটি কেন, কি দিয়ে, কিভাবে তৈরি, কিভাবে তা নিয়ে কাজ করতে হবে। কাজেই সেই ক্ষেত্রে আমাদের বিশেষ অবদানও মনে রাখতে হবে যে এই মতবাদগুলো বা এই দৃষ্টিভঙ্গিগুলোর ব্যাপারে ডক্টর বার্নিক হোসেনের কি কি মতবাদ তিনি প্রদান করেছেন। এখানে ডক্ট্রাইন অফ কনকমিটেন্স হচ্ছে একটি লক্ষণের সাথে অন্য আরেকটি লক্ষণ যা আপাত দৃষ্টিতে সম্পর্কযুক্ত নয়, সে ধরনের লক্ষণের বহিঃপ্রকাশ। আবার সেই মূল লক্ষণটি চলে গেলে এই যে সাথে আসা যে লক্ষণটি তা আবার চলে যায়। বিশেষ করে থিওরিটিক্যাল প্যাথোলজির দৃষ্টিভঙ্গির থেকে আসলে যে দুটো লক্ষণের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই, এই যে দুটি লক্ষণের একসাথে আসা এবং একসাথে যাওয়া, এই ব্যাপারটিকে বলা হয় ডক্ট্রাইন অফ কনকমিটেন্স। এই ডক্ট্রাইন অফ কনকমিটেন্স তিনি সর্বপ্রথম আমাদের সবার সম্মুখে, যদিও তার আগে থেকে ব্যবহার ছিল এবং তাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো, বিশেষ করে ডাক্তার হ্যানিম্যানের মতে এগুলো ছিল পিকুইলিয়ার লক্ষণ, স্ট্রেঞ্জ, রেয়ার, পিকুইলিয়ার লক্ষণ। মজার ব্যাপার হলো আমাদের এই কনকমিটেন্সে বহু সংখ্যক স্ট্রেঞ্জ, রেয়ার এবং পিকুইলিয়ার লক্ষণ আমরা পাচ্ছি, এই কনকমিটেন্সের মধ্যে পাচ্ছি। একজন মানুষের পিপাসা নেই জ্বরের মধ্যে, জ্বরের সাথে পিপাসাহীনতা, আবার উল্টো হওয়ার কথা ছিল, জ্বরের মধ্যে পিপাসা বৃদ্ধি পাওয়ার কথা ছিল, কিন্তু এবার পিপাসাহীনতা লক্ষণ হয়ে আসছে। পিপাসা থাকলে হয়তো তার লক্ষণ হতো না, তাই ইন জেনারেল একটা কন্ডিশন হতো। এই যে থিওরিটিক্যাল প্যাথোলজির দৃষ্টিভঙ্গিতে এই যে পিপাসাহীনতার সাথে জ্বরের কোনো সম্পর্ক নেই, কিন্তু একসাথে দেখা যাচ্ছে, আবার জ্বর না থাকলে পিপাসা হয়তো তার আগের সেই স্বাভাবিক পিপাসায় ফেরত যাচ্ছে, এই ব্যাপারটি হচ্ছে কনকমিটেন্স। এরকম হাজারো কনকমিটেন্স রয়েছে। সাপোজ আমরা জানি স্কুলাসের একটা লক্ষণ পাইলসের সাথে কোমরে ব্যথা। আপনি প্যাথোলজির দৃষ্টিকোণ থেকে, থিওরিটিক্যাল প্যাথোলজিকের দৃষ্টিকোণ থেকে দুটোর মধ্যে হয়তো কোনো সম্পর্কই পাবেন না, কিন্তু বাস্তবে বহু রোগীতে আমরা দেখি এবং সেখানে আমরা সুনির্দিষ্টভাবে ওষুধটি নির্বাচন করতে পারি স্কুলাস, কারণ এটা স্কুলাসের একটা পিকুইলিয়ার লক্ষণ হয়ে দাঁড়ায়। তো কাজেই এটা ছিল ডাক্তার বার্নিক হোসেনের একটি বিশেষ অবদান, এই ডক্ট্রাইন অফ কনকমিটেন্স। এবং এই যে অ্যাক্সিডেন্টাল ফিচার, এই যে দৈবক্রমিক যে বৈশিষ্ট্যগুলো,
এগুলো কিন্তু আমাদের টোটালিটি গঠনে, স্বতন্ত্রতা গঠনে এবং সুনির্দিষ্ট ঔষধ নির্বাচনে সহযোগিতা করে। বিশেষ করে এটি অন্য সমস্ত ঔষধ থেকে এবং অন্য সমস্ত রোগী থেকে আমাদের রোগী এবং ওষুধকে পৃথক করে দেয়। আর এই কারণে এটা ডাক্তার হ্যানিম্যানের মতে ছিল স্ট্রেঞ্জ রেয়ার পিকুলিয়ার, এবং এই কনকমিটেন্স লক্ষণগুলো ডাক্তার বার্নিং হোসেন কনকমিটেন্স বলে, আনুষঙ্গিক লক্ষণ বলে উল্লেখ করেছেন এবং বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। এমনকি তাকে একটা মৌলিক উপাদান বলে উল্লেখ করেছেন। একটা রেপার্টরি করতে গেলে, বার্নিং হোসেনের রেপার্টরি করতে গেলে আপনাকে 4টি বিষয়কে লক্ষ্য রাখতে হয়। স্থান, যতক্ষণ পর্যন্ত আপনি তা লক্ষ্য না করবেন, আপনারা তো রেপার্টরি করি, সেখানে কিন্তু কোনো ভিত্তি থাকে না। সাপোজ আমাদের ওই ধরনের ভিত্তি, কেন্টের পদ্ধতিতে আমরা রেপার্টরি করি, সেখানে কিন্তু ভিত্তিটা থাকে না, মানে এই ধরনের ভিত্তি থাকে না, সেখানে থাকে একটি কাঠামো। আমি মেন্টাল জেনারেল সর্বপ্রথম গুরুত্ব দেব, ফিজিক্যাল জেনারেল তারপর গুরুত্ব দেব, পার্টিকুলার দিয়ে ওষুধগুলোকে ভিন্ন ভিন্ন ভাবে সাজাবো, কমন লক্ষণগুলো নিয়ে সার্বিকভাবে চিন্তা করব, ম্যাট্রিয়া মেডিকাতে তুলনামূলক বিচারের মাধ্যমে ওষুধ নির্বাচন করব। থাকে একটি কাঠামো। কিন্তু বার্নিং হোসেনের রেপার্টরিতে থাকে কি, একটি বিশেষ পদ্ধতিগত পদক্ষেপ। প্রথমে আপনাকে স্থান নির্দিষ্ট করতে হবে, দেন সেন্সেশন নির্দিষ্ট করতে হবে, দেন লোকেশন নির্দিষ্ট করতে হবে এবং কনকমিটেন্সকে খুঁজে বের করতে হবে। এতে আপনি এখানে একটি সিমটমস তৈরি করলেন বা রোগীর সমগ্রতা তৈরি করলেন, রোগীর টোটালিটি তৈরি করলেন। এভাবে এটাই ডাক্তার বার্নিং হোসেনের কনকমিটেন্স দিয়ে অপরিহার্য বলে ঘোষণা করলেন যখন তিনি একটি রোগী দেখলেন স্বতন্ত্রভাবে রোগীকে নির্বাচিত করার জন্য। আর এই কারণে বিশেষ গুরুত্ব সহকারে তিনি রেপার্টরিতে এই কনকমিটেন্সের সম্পর্কগুলোকে উল্লেখ করলেন। আমাদের মনে রাখতে হবে এই কনকমিটেন্স লক্ষণগুলোরও কিন্তু লোকেশন, সেন্সেশন, মোডালিটিস থাকতে পারে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তিনি কনকমিটেন্স সম্বন্ধে বলেছিলেন, দ্য কনকমিটেন্ট সিম্পটম ইজ টু দ্য টোটালিটি what the condition of aggravation and or amelioration is to the single symptoms। তিনি বলেছিলেন চমৎকার একটি কথা, একক লক্ষণে মানে একটা লক্ষণে হ্রাস বা বৃদ্ধিটি যেরকম আমরা যে রোগী টোটালিটি তৈরি করছি সেখানে এই আনুষঙ্গিক লক্ষণটি সেরকম। অর্থাৎ একটা হ্রাস বৃদ্ধি যেমন ডিফাইন করে, একটি লক্ষণকে মডিফাই করে, স্বতন্ত্র করে, তার মধ্যে বৈশিষ্ট্য প্রদান করে, কনকমিটেন্স সেই রকম আমরা যে টোটাল লক্ষণটা তৈরি করতে যাচ্ছি, গ্র্যান্ড জেনারেলাইজ কন্ডিশনটা তৈরি করতে যাচ্ছি, সেই তাকে মডিফাই করে, তাকে স্বরূপ দান করে, স্বতন্ত্রতা দান করে। এবং বলেছে ইট ইজ ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। এই হচ্ছে দ্য ডক্ট্রাইন অফ কনকমিটেন্ট। এবং এরপর হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল জেনারেলস, এবং সেই সাথে একই সাথে আলোচনা করতে হয় ইম্পর্টেন্স অফ মাইন্ড বা মেন্টাল জেনারেলস। এই ফিজিক্যাল জেনারেলস এবং মেন্টাল জেনারেলস এর উপরে তার বিশেষ দৃষ্টিভঙ্গিটি আমাদের বলতে গেলে বার্নিং হোসেনের একটি স্বতন্ত্র বা অনন্য একটি দৃষ্টিভঙ্গি। কেন বলছি, মূলত জেনারেলস এর গুরুত্ব তিনিই তুলে ধরলেন। তিনি সর্বপ্রথম উত্থাপন করলেন পার্টিকুলার থেকে একটি জেনারেলকে গ্রহণ করতে হবে। এখানে দুটো ভাগ থাকে, আমরা কেন্টের লেখা থেকে জানি যে মেন্টাল জেনারেল থাকে, একটা মানুষের সার্বিকভাবে মানসিক জেনারেল, এবং একটা ফিজিক্যাল জেনারেল থাকতে পারে, একটা মানুষের সার্বিকভাবে তার শারীরিক সার্বদেহিক জেনারেল। এখন কথা হচ্ছে এই মেন্টাল জেনারেল এবং ফিজিক্যাল জেনারেলের মধ্যে তিনি গুরুত্ব দিলেন ফিজিক্যাল জেনারেলকে। সর্বপ্রথম রেপার্টরিতে নিতে হবে ফিজিক্যাল জেনারেল, স্থান, লোকেশন, সেন্সেশন, এই বিষয়গুলো নিয়ে ফিজিক্যাল জেনারেল তৈরি করতে হবে। মেন্টাল জেনারেল তৈরি করার ব্যাপারে তিনি বললেন না। কারণটা কি? সিম্পলি দুটো কারণ। একটা হচ্ছে তিনি অত্যন্ত প্র্যাকটিক্যাল ধরনের বাস্তবমুখী দর্শন প্রবর্তন করলেন। দুটো দিক থেকে আমরা যদি বিবেচনা করি, একটা হচ্ছে সেই বাস্তব যে পার্টিকুলার লক্ষণগুলো রয়েছে তার ভিত্তিতে তিনি জেনারেলে যাওয়ার বন্দোবস্ত করছেন, অর্থাৎ বাস্তব থেকে তত্ত্বে, ইন্ডাকটিভ রিজনিং এর যে বৈশিষ্ট্য এবং যার ভিত্তিতে তার রেপার্টরি তৈরি। আরেকটি হচ্ছে তিনি মনকে কিন্তু আসলে কম গুরুত্ব দেননি। মনের গুরুত্ব তিনি ডক্টর কেন্টের চাইতে কম বলে ঘোষণাও করেননি। তিনি জানতেন মনের গুরুত্ব, এবং তিনি কি বলেছেন? তিনি বলেছেন তার লেজার রাইটিংস এর 107 নম্বর পৃষ্ঠায়, দ্য গ্রেটেস্ট and most important variation are here found mostly in the state of the mind and
spirit, which must be scanned all the more carefully if they are not only sharply distinct but also a rare occurrence and therefore correspond to the only few remedies. তিনি বললেন যে সবচাইতে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে বা এই মানুষের মন এবং স্পিরিট। এবার এগুলোকে খুব ভালো মতো পর্যবেক্ষণ করতে হবে এবং যদি শুধুমাত্র পরিচ্ছন্নভাবে তাকে নির্ধারণ করা যায় যে এই মানসিক লক্ষণ এটি, যদিও তা খুবই বিরল, এই পরিচ্ছন্নভাবে নির্ধারণ করা ঘটনাটি, তাহলে দেখা যাবে আমরা খুব অল্প কয়েকটি ওষুধের মধ্যে এসে পৌঁছেছি। এটা তো বানি হোসেনের লেজার রাইটিংস এর মন সম্বন্ধে তার ধারণা, অর্থাৎ তিনি মনের ব্যাপারে বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু তাকে সুনির্দিষ্ট করাটি খুব কঠিন। একদম নিশ্চিত হওয়া যে এটা মানসিক লক্ষণ। কেন বলছি? সাপোজ একজন মানুষ রাগ করলো, আপনি অ্যাঙ্গার নিলেন, কিন্তু আসলে সে রাগ করেছে, তার একটা লোভ ছিল, সেই লোভটি বাস্তবায়ন হয়নি। সে হয়তো কিছু আকাঙ্ক্ষা করেছিল, সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। কিংবা তার মধ্যে ঈর্ষা রয়েছে, একজন মহিলা তার স্বামী আরেকজন মেয়ের সাথে কথা বলছে, তার মধ্যে ঈর্ষার উদ্রেক হয়েছে, সে রাগ করেছে। এবার আপনি কোনটাকে গুরুত্ব দিবেন বেশি, ঈর্ষাকে না রাগকে? ব্যক্তির লক্ষণ যদি বলেন আপনি, তাহলে নিতে হবে ঈর্ষাকে, কিন্তু সেই ঈর্ষার পেছনেও আরো কিছু থাকতে পারে। মুদ্রা কথাটি হচ্ছে যে একটি মানসিক লক্ষণের দুটো অংশ থাকে, বেসিক এবং এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন দেখে অনেক সময় আমরা লক্ষণ নেই, বেসিকের মধ্যে গিয়ে পৌঁছানো হয় না, ফলাফল স্বরূপ ভুল হতে পারে। বার্নি হোসেন বলতেন যে বুকে হাত দিয়ে বলতে পারবে যে তুমি তোমার বউকে ভালো মতো চিনতে পেরেছো, এত বছর ঘর সংসার করছো। এই হচ্ছে ব্যাপার। মুদ্রা কথাটি হচ্ছে মানসিক লক্ষণ তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু মানসিক লক্ষণ যদি একদম সুনির্দিষ্টভাবে নিশ্চিত না হওয়া যায়, তবে তা আমাদের পুরো কেসকে বিগড়ে দেবে। এবং যদি নির্দিষ্টভাবে যাওয়া যায়, তিনি বলছেন অল্প কয়েকটি ওষুধে নিয়ে পৌঁছে দেবেন। এ কারণে তিনি প্রথমে ফিজিক্যাল জেনারেল দিয়ে কেসের সার্বিক ওষুধগুলো, সার্বিক চিত্রটি তৈরি করে তার ওষুধগুলো কি কি হবে সেগুলোতে এসে দেন এই মেন্টাল জেনারেল দিয়ে তাকে ডিফারেন্সিয়েট করার পদ্ধতিটি দেখিয়ে গিয়েছেন। অর্থাৎ তিনি ফিজিক্যাল জেনারেলের পর মেন্টাল জেনারেলকে স্থান দিলেন। এই হচ্ছে বার্নি হোসেনের রেপার্টরির ভিত্তিমূলক দর্শনগত ভিত্তি, এবং এগুলো মাথায় রেখে আমাকে বার্নি হোসেনের রেপার্টরিটি ব্যবহার করতে হবে। এবার যেখানে মেন্টাল জেনারেলকে পরে বিবেচনা করছেন তিনি, সেখানে কিন্তু মেন্টাল লক্ষণ, মানসিক লক্ষণ নেওয়ার ব্যাপারেও কিন্তু তিনি খুব সাবধানতা অবলম্বন করলেন। এই কারণেই একদম ডিস্টিংক্ট, পরিচ্ছন্ন, যে না এই প্রুভিং এ এই লক্ষণ পাওয়া গিয়েছে, এগুলো একদম মানে অব্যর্থ, এই ওষুধের বৈশিষ্ট্য এটা নিশ্চিতভাবে, সেই লক্ষণগুলো তিনি তার রেপার্টরিতে মানসিক লক্ষণের রুব্রিক হিসাবে এবং ওষুধ হিসাবে সেই ওষুধগুলোকে দিলেন। এখন কথা হচ্ছে, এই কারণেই মানসিক লক্ষণ যদি বার্নি হোসেনের রেপার্টরিতে কোনোটা পাওয়া যায়, তবে কোন ওষুধের অমুক মানসিক লক্ষণটি রয়েছে, তা অন্য সমস্ত রেপার্টরির চাইতে বেশি নিশ্চয়তা বোধক, নিশ্চিত কারক। যেহেতু তিনি একটা এক্সট্রা সতর্কতা অবলম্বন করেছিলেন, আসলে তিনি জানতেন মানসিক লক্ষণের গুরুত্ব, কিন্তু তিনি সেটাকে এই বিশেষ স্বতন্ত্রতার কাজে বা একটা কেসের পিকুলারিটিস হিসাবে ব্যবহার করতেন। বিশেষ করে মানসিক লক্ষণের পিকুলারিটিস গুলো তার কাছে গুরুত্বপূর্ণ ছিল। এ কারণে নিশ্চিত হতে হবে। তিনি যা বলেছেন তার বার্নি হোসেনের লেজার রাইটিং সেই ব্যাপারে, for a sure selection of the right remedy the most plain and definite information is necessary, and it should always be particularly mentioned what the patient's disposition when well and how changed through his disease. অর্থাৎ তার কথায় তিনি বলছেন যে আমি যদি একটা ওষুধ সম্বন্ধে নিশ্চিত হতে চাই, তাহলে আমার একদম ডেফিনিট তথ্য লাগবে, সুনির্দিষ্ট তথ্য লাগবে। কাজে আমার সেই বিষয়গুলো দরকার যে অসুস্থ অবস্থার মধ্যে এবং অসুস্থ অবস্থার মধ্যে তার পার্থক্যটি কি। শরীরের মধ্যে পার্থক্যগুলো সুস্পষ্টভাবে বোঝা যায়, মনের পার্থক্যগুলো অতটা সুস্পষ্টভাবে বোঝা যায় না। এই যে অস্পষ্টতা এবং তার যে প্র্যাকটিক্যাল দৃষ্টিভঙ্গি, কারণেই তিনি এইভাবে সাজালেন। ফিজিক্যাল জেনারেলের গুরুত্বকে তিনি তুলে ধরলেন, ফিজিক্যাল জেনারেলকে তিনি
প্র্যাকটিক্যাল দৃষ্টিভঙ্গির থেকে গুরুত্ব আরোপ করলেন এবং মেন্টাল জেনারেলকে তিনি কেসটিকে স্বতন্ত্র করার কাজে, তাকে ভিন্ন করার কাজে ব্যবহার করলেন। কেন্ট ব্যবহার করেছেন কিন্তু অন্যদিকে। তিনি প্রথমে মানুষের একদম ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গিকে মানুষকে দেখেছেন, তারপর তার মেন্টাল জেনারেলকে গুরুত্ব দিয়েছেন, দেন ফিজিক্যাল জেনারেলকে, দেন অন্যান্য পার্টিকুলার কি। এই হচ্ছে দুজনের ডিফারেন্স। এরপর আমাদেরকে বার্নিং হোসেনের অবদান অবশ্যই স্বীকার করতে হবে কনকর্ডেন্স বা ওষুধের যে সম্পর্ক সেই ভিত্তিটিতে, সেই ব্যাপারে তার মতবাদটিতে। হোমিওপ্যাথিতে এ ব্যাপারে যে সমৃদ্ধতাটি দান করেছেন এই বিষয়টিতে, তিনি তার রেপার্টরিতেও কিন্তু এই রিলেশনশিপ, ওষুধের এই রিলেশনশিপকে উল্লেখ করেছেন। সর্বপ্রথম আমরা তার রেপার্টরিতে দেখব যে তিনি কনকর্ডেন্স নামের একটি পরিশিষ্টই রাখছেন, বা সেটাকে রেপার্টরি করার সময়, কম্পিউটার রেপার্টরি করার সময় যোগ করা সম্ভব অনেক সময়। মূলত তিনি মেডিকাতে যা দেখতে পান তা হচ্ছে কিছু ওষুধের এই স্থান, অ্যাফিনিটি, যে জায়গায় আক্রমণ করার সম্ভাবনা থাকে, অনুভূতি, হ্রাস বৃদ্ধি এবং কনকমিটেন্স লক্ষণগুলোতে এক ধরনের সাদৃশ্যতা থাকে। এর ভিত্তিতে কোন ওষুধটির পর কোন ওষুধটি প্রযোজ্য হতে পারে সে সম্বন্ধে তিনি এক ধরনের অনুমান করলেন। অনেকেই আমাকে বলেছিলেন যে ওষুধের সম্পর্কের ব্যাপারে আপনি একটা ভিডিও করুন। মূলত কিন্তু আমি শুরুতেই বলেছিলাম আজকের ভিডিও যে এই আলোচনাতে কিছু মাত্রায় উঠে আসবে। মূলত এটা ছিল বার্নিং হোসেনের একটি পর্যবেক্ষণ সুলভ অনুমান। অনেকেই মনে করেন যে এই সম্পর্কগুলো একদম অপরিহার্য একটা সম্পর্ক, ব্যাপারটি কিন্তু এরকম নয়। তবে বার্নিং হোসেন এমন এক মাপের চিকিৎসক ছিলেন যার পর্যবেক্ষণকে আপনি অবহেলাও করতে পারবেন না। শত শত বছর ধরে তার সেই পর্যবেক্ষণ কিন্তু যথাযোগ্য বলে প্রমাণিত হয়েছে। আমরা কিন্তু বহুবার ওষুধের সেই সম্পর্কগুলোতে আমাদের কেসগুলোতে দেখতে পাই, বহুবার তার যে ফলোজোয়েল, এই ওষুধের পরে এই ওষুধ আসতে পারে, তা কিন্তু আমাদের কেসগুলোতে দেখতে পাই। কিন্তু যেখানে তা না হবে, লক্ষণ যেখানে নির্দেশ করবে, সেখানে আপনার একটা নতুন পর্যবেক্ষণও হতে পারে বার্নিং হোসেনের মতো। যাই হোক, তিনি সর্বপ্রথম এই সম্পর্কগুলোকে আবিষ্কার করেন। এটা কিন্তু খুবই লজিক্যাল, এটা খুবই লজিক্যাল। আপনি যদি যে কোনো কিছুরই কিন্তু একটি গ্রুপ থাকে, একটি সম্পর্ক, সে সমস্ত কিছুরই অলমোস্ট প্রাণীদের প্রজাতি থাকে। মূলত বার্নিং হোসেন ছিলেন একজন বোটানিস্ট। তিনি শ্রেণীকরণ, এই যে বেশ কিছু উদ্ভিদকে তিনি শনাক্ত করেছিলেন, তার নাম অনুসারে কিছু উদ্ভিদও রয়েছে। এখন কথা হচ্ছে, শ্রেণীকরণটি ছিল বার্নিং হোসেনের মজ্জাগত। কাজেই তিনি ওষুধের মধ্যে যেভাবে তিনি বোটানিতে যেভাবে তিনি ওষুধের বিভিন্ন বিভিন্ন উদ্ভিদের বৈশিষ্ট্য থেকে তাকে শ্রেণীকরণ করতেন, রেপার্টরিতেও তিনি সেভাবেই তার এই কনকর্ডেন্স ওষুধের রিলেশনগুলোর শ্রেণীকরণটি সম্ভব করেছিলেন। এভাবে তিনি ফলোজোয়েল, অ্যান্টিডোটিং বা বা কমপ্লিমেন্টারি ওষুধের একটি তালিকা তার রেপার্টরিতে যুক্ত করে দেন। এইগুলো সম্পর্কের ভিত্তিতে একটি সাথে একটি লক্ষণের তুলনা করে এবং তার পর্যবেক্ষণ দিয়ে। আর এই কাজটি করার জন্য কিন্তু ওষুধকে অনেক ভালো মতো বুঝতে হয়, একদম ওষুধের এসেন্সকে, তার প্রকৃতিকে, তার কাজের ধরনকে, গভীরতাকে, সীমাকে, এইগুলোকে ভালো মতো বুঝতে হয়, যার ডাক্তার বার্নিং হোসেনের ছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সেকেন্ড প্রেসক্রিপশনেও আমাদের কিন্তু এই বিষয়গুলো চিন্তা করতে হয় যে পরবর্তী প্রেসক্রিপশনটি কি হবে, এবং এইগুলোর ভিত্তিতে আমি আলাদা ভিডিও তারও বিস্তারিত বলবো। এগুলোর এই সীমা, এই গভীরতা, মাত্রা, মায়াজম, এই সমস্ত কিছুর ভিত্তিতে আসলে এই সম্পর্কগুলো প্রতিষ্ঠিত যেমন হয়েছে, বিবেচনার ক্ষেত্রে ওইগুলোকে বিবেচনা করে কোনটি অ্যান্টিডোটিং, কোনটি কোন সময় অ্যান্টিডোট করবে, কোনটা ফলোজোয়েল করবে, কোনটা কমপ্লিমেন্টারি হিসাবে কাজ করবে, এই সমস্ত কিছু কনফার্ম করা সম্ভব হয়। কাজেই এটা বার্নিং হোসেনের মতো গভীরভাবে যখন আপনি একটি ওষুধকে বুঝতে পারবেন, তখন আপনি এই সম্পর্কগুলোকেও বুঝতে পারবেন। অন্য ভিডিওতে এই বিষয়ে আলাপ করব। তবে এই হচ্ছে বার্নিং হোসেনের একটি বিশেষ অবদান, যে কনকর্ডেন্স সম্পর্ক ওষুধের। এবং আরো একটি বিশেষ অবদান বা তার চিন্তা, তার দর্শনগত দৃষ্টিভঙ্গি,
যদি আমরা বুঝতে চাই তাহলে বুঝতে হবে ডক্ট্রাইন অফ কমপ্লিট ইমেজ। আমরা ডক্ট্রাইন অফ কমপ্লিট সিমটমসটা জেনেছি। ঠিক এরকম তিনি পূর্ণাঙ্গ চিত্রায়ন করার জন্য, আমি তো আগেই বলেছি একটি ছবি যদি কেউ আর্ট করতে চায় তাহলে কেউ আছে আউটলাইন শুরু করবে, আউটলাইন থেকে শুরু করবে, দেন তারপর পার্টিকুলার গুলো জায়গা জায়গা মতো বসাবে। অন্য পক্ষে কেউ আছে পার্টিকুলার থেকে শুরু করবে, বিন্দুর থেকে শুরু করবে, ইন্ডাকটিভ রিজনিং এ বিন্দুর থেকে শুরু করবে। তাকে একটা সময় কিন্তু পূর্ণাঙ্গভাবে চিত্রায়ন করতে হবে। ডাক্তার বাউনিং হোসেন সর্বপ্রথম এই পূর্ণাঙ্গ চিত্রায়নের জন্য আপনাকে কি কি জানতে হবে তা সুনির্দিষ্ট করেন। মূলত তিনি কিন্তু অত্যন্ত সিরিয়াস ধরনের চিকিৎসক ছিলেন। ক্যারেক্টারিস্টিক সিমটমস কি? ডক্টর হ্যানিম্যান তো বললেন যে একটা ক্যারেক্টারিস্টিক সিমটমস দিয়ে আপনাকে প্রেসক্রিপশন করতে হবে। শুনলে আশ্চর্য হবেন, বাউনিং হোসেন এই ক্যারেক্টারিস্টিক সিমটমস কি এই প্রশ্নটি রেখে, জাস্ট এই প্রশ্নটি রেখে পুরস্কার ঘোষণা করেছিলেন যে এর উত্তর দিতে পারবে। এটা কোনো অহংকার বাইশের থেকে নয়, জানার জন্য, বোঝার জন্য। এবং 2 বছর তিনি সেই পুরস্কারকে ঘোষণা দেওয়া অবস্থায় এই প্রশ্নটি হোমিওপ্যাথিক কমিউনিটিতে রেখেছিলেন যে ক্যারেক্টারিস্টিক সিমটমসকে নির্দিষ্ট করার জন্য। যার উপর প্রেসক্রিপশন করা হবে। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন 2 বছর ঝুলছে বানেই হচ্ছে সন্তোষজনক, পরিপূর্ণ সন্তোষজনক উত্তর তিনি তখন পাননি। যাই হোক, বাউনিং হোসেন এরপরই আসলে প্রয়োজন বোধ করেন এই কমপ্লিট ইমেজের, পূর্ণাঙ্গ চিত্রায়নের, যেখানে ক্যারেক্টারিস্টিক সিমটমসকে একদম সর্বদিক বিবেচনা করে, হয়তো আমরা যেভাবে জানি চারিত্রিক বৈশিষ্ট্য, এবার চারিত্রিক বৈশিষ্ট্য কি, কোনটাকে কোন ওষুধের চারিত্রিক বৈশিষ্ট্য বলবো, কেন তার চারিত্রিক বৈশিষ্ট্য হবে, কেন আরেক ওষুধের বেলায় সেটা চারিত্রিক বৈশিষ্ট্য হবে না। অর্থাৎ এক কথায় হোমিওপ্যাথিতে কোনো কিছু এক কথায় শেষ করা যায় না। এই ক্যারেক্টারিস্টিক সিমটম সম্বন্ধেও গভীরভাবে চিন্তা করতে গেলে পরে বহু প্রশ্ন উত্থাপন হয়ে যাবে। তো যাই হোক, সাধারণভাবে আমরা যা জানি সেই ভিত্তিতে চলছি, ভালো কথা। কিন্তু বাউনিং হোসেন তাতে সন্তুষ্ট ছিলেন না। তিনি যখন দেখলেন যে ক্যারেক্টারিস্টিক সিমটমসকে একদম সুস্পষ্ট করা সম্ভব হচ্ছে না, সব কেস, সব মানুষ, সব রোগীর জন্য এককভাবে সংজ্ঞায়ন করা যাচ্ছে না, একটা ধারণা নিয়ে আমরা ক্যারেক্টারিস্টিক সিমটমসকে নির্দিষ্ট করতে পারছি না। এক এক রোগীতে ক্যারেক্টারিস্টিক সিমটমস এক এক রকম হতে পারে, এক একটি হতে পারে। একটি ওষুধ প্রযোজ্য যদি হয় তাহলে ক্যারেক্টারিস্টিক সিমটমস কাউন্টেবল হবে, অন্য একটি ওষুধের সার্বিক চিত্র থাকলো ক্যারেক্টারিস্টিক ওষুধ লক্ষণ যদি না মেলে তাহলে আমরা একটা কনফিউশনে পড়বো। এইসব বিবেচনা করে তিনি কমপ্লিট ইমেজের ব্যাপারে গুরুত্ব দান করেন এবং কমপ্লিট ইমেজ গ্রহণ করার ক্ষেত্রে তিনি যেন রোগীর বলা হয় যে এসেনশিয়াল মোমেন্টটা, যা কিছুই গুরুত্বপূর্ণ রয়েছে একজন রোগীর, তার সমস্ত কিছুই চূড়ান্তভাবে ম্যাগজিম হিসেবে যেন আপনার দৃষ্টিতে উঠে আসে। আর এই কারণে তিনি একটি ডিজাইন করলেন। এই ডিজাইনে তিনি মূলত 7টি ব্যাপারকে উল্লেখ করলেন। একটা হচ্ছে হুইজ, অর্থাৎ হু, কে, মানে ব্যক্তি, রোগীর এই ব্যক্তিত্ব, ব্যক্তি চরিত্রকে তিনি বিবেচনা করলেন কমপ্লিট ইমেজের জন্য। এবং সেই সাথে এই হু বলতে আপনার লোকেশনকেও নির্দিষ্ট করে, স্থান, লোকেশন। দেন কুইড, তা হচ্ছে কি, এটা বিশেষভাবে লোকেশনের উপর প্রযোজ্য, আপনার কি আক্রান্ত হয়েছে। তারপরে হচ্ছে কিউবি, কোথায় আক্রান্ত হয়েছে। কুইবাস অক্সিলাস, অ্যাকম্পানিং সিমটমসটা কি, সব স্বাভাবিকভাবে কনকমিটেন্ট সিমটমসটা কি, আনুষঙ্গিক লক্ষণটি কি। দেন কার, ওয়াই, কজেশন, কেন আক্রান্ত হয়েছে, মানে মডালিটিস এর মধ্যে যা যাবে। দেন কোয়ামোডো, এটা হচ্ছে মডিফিকেশন। কোয়ামোডো অর্থ হচ্ছে মডিফিকেশন, অর্থাৎ অ্যাগ্রাভেশন, অ্যামোলিয়েশন, এটাই হচ্ছে আসলে মডালিটিস। যদিও কারো মডালিটিস এর মধ্যে পড়ে পজিটিভ মডালিটিস, অর্থাৎ কারণ, কার হচ্ছে ওয়াই, কারণ, এবং কোয়ামোডো হচ্ছে মডিফিকেশন, হোয়াট মডিফিকেশন হ্যাজ অকার্ড বা হোয়াট মডিফিকেশন। দেন কোয়ান্ডো হচ্ছে হোয়েন, কখন, সময়, এটাও মডালিটিস এর মধ্যেই পড়ে। কিন্তু পূর্ণাঙ্গ চিত্রায়নের জন্য, কারণ কজেশনের একটা সময় থাকতে পারে, কেস প্রদর্শনের একটা সময় থাকতে পারে, সত্যিকালে একটা সময় থাকতে পারে, এই কারণে সময়টি গুরুত্বপূর্ণ এবং তিনি সেই পুরো ব্যাপারটিকে তুলে ধরলেন কোয়ামোডো দিয়ে হোয়েন।
এভাবে তিনি অংশ বিশেষকে চিহ্নিত করলেন, ওই পার্টিকুলার চিত্র অঙ্কন করার, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, দাঁতের জায়গায় দাঁত, এভাবে তিনি বসালেন। এবার কমপ্লিট ইমেজ, সেই পার্টিকুলার থেকে একটি একটি খণ্ড বিখণ্ড অংশ থেকে বিভিন্নভাবে আমরা কি দেখতে পাচ্ছি ডাক্তার বাউনিং হোসেনের। এবার হচ্ছে মূল কথা, আপনি যে ডক্টরেন্ট গুলো শুনলেন, যে মতবাদ, যে ধারণাটি শুনলেন, এটাই হচ্ছে বাউনিং হোসেনের চিন্তা এবং তার ভিত্তিতেই রেপার্টরি গঠিত। আপনি আমার আলোচনাতেই অনেকটা পেয়ে গিয়েছেন। এখন কথা হচ্ছে যে আমরা কি দেখতে পেলাম। তিনি দুটো কাজ করলেন, একদম খণ্ড বিখণ্ড করলেন, ম্যাট্রিয়ামেডিক্যাল লক্ষণকে খণ্ড করলেন, রেপার্টরিকে খণ্ড খণ্ড চ্যাপ্টারে খণ্ড খণ্ড রুব্রিক অনুযায়ী তিনি সাজালেন। এভাবে একদম ছোট ছোট রুব্রিক অনুযায়ী তিনি সাজিয়ে ফেললেন। স্থান, লোকেশন, সেন্সেশন, এই সমস্ত কিছুকে একদম মানে বিরাট, আমরা যে সমস্ত লক্ষণ, প্রবীণ লক্ষণ দেখি, সেগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হতে পারে। একদম স্পেসিফিক্যালি বলা হয়, বাম হাঁটুতে ব্যথা, সন্ধ্যার সময় বৃদ্ধি, দাঁড়িয়ে থাকলে বৃদ্ধি পায়, চুপচাপ বসে থাকলে হ্রাস পায়, এভাবে লেখা থাকে। তিনি একদম সন্ধ্যার সময় বৃদ্ধি, বসে থাকলে হ্রাস, দাঁড়িয়ে থাকলে বৃদ্ধি, হাঁটুতে ব্যথা, বাম পাশে ব্যথা, এগুলোকে একদম খণ্ড বিখণ্ড করে ফেললেন, সবকিছুকে একদম পার্টিকুলার বানিয়ে ফেললেন সমান হারে। দেন সেগুলো দিয়ে আবার জেনারেলাইজ করলেন, অনেকটা বিল্ডিং ব্লকের মতো। আমাদের যে বাচ্চারা খেলে অনেক সময়, আপনি যখন বাজার থেকে কিনে নিয়ে আসলেন, সবগুলো বিল্ডিং ব্লক এভাবে লাগানো, একটা চারকোনা একটা কিছু নিয়ে আসলেন, আপনি বাসায় এসে বাচ্চার হাতে দিলেন, সে একদম খুলে ফেললো, সবগুলো একটা একটা করে ব্লকগুলো খুলে ফেললো। এরপর সে নিজের মতো তৈরি করা শুরু করলো, হাতি বানালো, ঘোড়া বানালো, বিল্ডিং বানালো, এরোপ্লেন বানালো। ঠিক বাউনিং হোসেন ঠিক এই কাজটি করলেন। তিনি ম্যাট্রিয়ামেডিকাতে যা কিছুই ছিল সবকিছুকে ভেঙে একদম একদম ছোট ছোট অংশে খণ্ড করে ফেললেন, পার্টিকুলার তৈরি করলেন। এবার তা দিয়ে তিনি যে এতটা ফ্লেক্সিবল হয়ে গেলেন যে আমাদের প্রুভিং লক্ষণ পাওয়া যায়নি, বাস্তব জীবনে রুগী এসেছে অপূর্ণাঙ্গ লক্ষণ নিয়ে, সেগুলো পাওয়া যায়নি, সেগুলোকে, সেই লক্ষণগুলোকে জোড়া লাগিয়ে লাগিয়ে একটা গ্র্যান্ড জেনারেলাইজেশন তৈরি করা যাবে। এই হচ্ছে বাউনিং হোসেনের পদ্ধতির মূল কথা। আর এই কারণেই রেপার্টরিটি এভাবে গঠিত। এবার আমরা কি দেখতে পাচ্ছি, এর বিশেষ সুবিধাটি কি? রোগীর মানসিক লক্ষণটি অপরিহার্য হয়ে দাঁড়াচ্ছে না। চূড়ান্ত নির্বাচন করার জন্য মানসিক লক্ষণ, সুস্পষ্ট মানসিক লক্ষণের ব্যবহার আপনি করতে পারছেন, ওটা অটোমেটিক্যালি জেনারেল, দেন আপনি ডিফারেন্সিয়েট করতে পারছেন। এই ইনডাকটিভ রিজনিং হচ্ছে বাউনিং হোসেনের রেপার্টরির মূল কথা, বাউনিং হোসেনের পদ্ধতি, কাজের পদ্ধতির মূল কথা। এবং আপনি যখন বাউনিং হোসেনের রেপার্টরি ব্যবহার করবেন, তখন আপনার চিন্তাতে এই পদ্ধতিটি থাকতে হবে। বাউনিং হোসেনের রেপার্টরি যদি অন্যান্য, একদম সার্চ দিলেন একটা হাঁটুতে ব্যথা, সার্চ দিলেন একটা, এবার সব পাওয়া গেল, সেখানে বাউনিং হোসেনের রেপার্টরিতে একটা লক্ষণ নিয়ে নিলেন, বাস হয়ে গেল। ব্যাপারটি এরকম নয়। বাউনিং হোসেনের রেপার্টরির স্ট্রাকচার আলাদা, এটা আলাদা পারপাস নিয়ে কাজ করার জন্য তৈরি, এটা আপনাকে মনে রাখতে হবে। এই পদ্ধতিটি যদি বুঝতে পারেন, তাহলে আপনি কিছু সংখ্যক কেস, যেখানে হয়তো পার্টিকুলার লক্ষণের বহু বিচিত্র পার্টিকুলার লক্ষণ, আমি আমার জীবনে দুই ধরনের কেসের মধ্যে বাউনিং হোসেনের রেপার্টরি ব্যবহার করি। একটা হচ্ছে বাতের কেস, যেখানে বিভিন্ন ধরনের ব্যথা, বেদনা, কষ্ট, যন্ত্রণা নিয়ে রোগী উপস্থিত হয়, মানসিক লক্ষণ খুবই কনফিউজ থাকে, বিশেষ করে বিভিন্ন স্টেরয়েড, ফিস্টেরয়েড, ড্রাগ ফ্রাগ আবিজাবি নিয়ে যখন কেসটি একদম ভজঘট বেজে যায়, তখন আমার বাউনিং হোসেনের রেপার্টরি অত্যন্ত বেশি হেল্পফুল হয়, অতীতেও হয়েছে। এবং যে কেসে মানসিক লক্ষণের সাংঘাতিক ঘাটতি থাকে, বা মানসিক লক্ষণকে ঘাটতি থাকে বলবো না, সেখানে তো কনস্টিটিউশনাল লক্ষণ আপনি পেতে পারেন, কিন্তু তখন কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দেওয়া সম্ভব নয়, রোগী সেই পর্যায়ে নেই। এই ধরনের একটি জটিল পরিস্থিতিতে তখন বাউনিং হোসেনের রেপার্টরি আপনাকে সেই বিপদ থেকে উত্তরণ করতে পারে। যাই হোক, এই হচ্ছে বাউনিং হোসেনের রেপার্টরি বা তার পিছনের দর্শনগত ভিত্তির মূল কথা। আমার আলোচনাটি মূলত সমাপ্ত, কিন্তু আমরা যদি আরো কয়েকটি ব্যাপার একটু শুধু জেনে রাখবো, বাউনিং হোসেনের রেপার্টরি ব্যবহার করার ক্ষেত্রে এগুলো কোনো কোনো সময় হেল্প করতে পারে। তা হচ্ছে বাউনিং হোসেনের প্রোফাইল্যাক্সিস সম্বন্ধে ধারণা। বাউনিং হোসেন কিন্তু বিশ্বাস করতেন প্রোফাইল্যাক্সিসে, অর্থাৎ প্রোফাইল্যাক্সিস মানে রোগ প্রতিরোধক। আপনার একটা রোগ হওয়ার আগেই তাকে ওষুধ দিলেন যেন সেই রোগটি আর না হয়, এই ধারণাটি বিশ্বাস করতেন। তিনি বলতেন যে
এই সাপোজ একটা মহামারী বা আমাদের এই কোভিড-19 ক্ষেত্রটিতেও লক্ষ্য করে দেখুন, যেগুলো তীব্র মাত্রায় যাওয়ার পর একদম বিপর্যয় হিসেবে দেখা দেয়। এবং তিনি বলতেন যে হোমিওপ্যাথি হ্যাজ দ্য মোস্ট শিওর অ্যান্ড অ্যাপ্রুভ প্রোফাইল্যাক্টিস, যা কিছুই বিকাশের মুখে আছে, যেই এই রোগটি দেখা দিতে পারে এই ধরনের লক্ষণ নিয়ে, সেই ক্ষেত্রটিতে আপনি প্রোফাইল্যাক্সিস ব্যবহার করলে তা ব্যবহারযোগ্য এবং আরোগ্যকারী হওয়ার পসিবিলিটি রয়েছে। এটা বার্নিংহাউসেনের ধারণা ছিল, এবং সেই সাথে তিনি বিশেষ গুরুত্ব দিতেন হ্যানিম্যানের ডক্ট্রাইন অফ মায়াজমকে। এটা তার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল, এবং তিনি খুব আশঙ্কিত ছিলেন যে এই ডক্টর হানিম্যানের মায়াজম থিওরিটি হয়তো উপেক্ষা করা হচ্ছে, ঠিকমতো গ্রহণ করা হচ্ছে না তার সময়টাতে, অর্থাৎ মায়াজম আসার পরেই তিনি এটা নিয়ে আশঙ্কিত হয়ে যান। এবং তিনি বলেছিলেন এটাকে ফান্ডামেন্টাল কজ মায়াজমকে। এবং যতক্ষণ পর্যন্ত তার এই চিত্র, এই যে তিনি গ্র্যান্ড জেনারেলাইজেশন করলেন, তার সাথে মায়াজমের সঙ্গতিকে এটা একটু লক্ষ্য করুন, যেখানে খুব বেশি বিচিত্র মায়াজম থাকে সেখানেও কিন্তু এই বার্নিংহাউসেনের মেথডটি উপকারী হতে পারে আপনার ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। এই কারণে যে আপনি একটা মাত্র লক্ষণ এবারে নির্বাচন করেছেন, গুটি কয়েক ওষুধের মধ্যে পৌঁছেছে, এবার মায়াজমেটিক অ্যানালাইসিস করে সেখান থেকে ওষুধ নির্বাচন করা তুলনামূলক কেন্টের পদ্ধতির চাইতে সহজ। তো তিনি এটাকে ফান্ডামেন্টাল কজ বলেছেন, কাজে আপনি এটাকে গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মডালিটিস বলতে পারেন। এই ফান্ডামেন্টাল কজকে যদি বিবেচনা করা না হয়, তার মতে সেই ইমেজ, এই কমপ্লিট ইমেজ, যে 7টি প্রশ্ন তিনি রাখলেন একটা কমপ্লিট ইমেজের পিছনে, তা পূর্ণাঙ্গ হলো না। সেই গ্র্যান্ড জেনারেলাইজেশন লক্ষণ যা 4টি উপাদান নিয়ে গঠিত হয়েছে তাও পূর্ণাঙ্গ হলো না। অর্থাৎ এবার এই পুরো লক্ষণ এবং কমপ্লিট ইমেজের পূর্ণাঙ্গটিতে মায়াজমকে থাকতে হবে। এটা ছিল ডাক্তার বার্নিংহাউসেনের খুব খুব সুস্পষ্ট ধারণা এবং সুস্পষ্ট ঘোষণা। সেই সাথে কনস্টিটিউশন, টেম্পারমেন্ট, এগুলোকেও তিনি বিবেচনা করার কথা বলেছেন, যেখানে প্রযোজ্য যে কেসগুলোতে বিবেচনা করার উপযুক্ততা রয়েছে। যে এই কারণেই তার ওই 7টি প্রশ্নের মধ্যে প্রথমটি হচ্ছে হু, কে, এই ব্যক্তিত্ব, টেম্পারমেন্ট, মায়াজম, কনস্টিটিউশন, মরালিটিস, এই সমস্ত কিছুকে বিবেচনা করে তিনি বিশ্বাস করতেন যে মায়াজমের প্রতিফলন অবশ্যই টোটালিটি অফ সিমটমসে থাকবে। একটা জিনিস আমি সবসময় বলবো, কেউ যদি বার্নিংহাউসেনকে চিন্তা করেন বা হোমিওপ্যাথিকে চিন্তা করলেও এই ক্ষেত্রটিতে বার্নিংহাউসেন অনন্য বলতে গেলে। তিনি ভাবতেন একটা হোল মানুষ, একটা সামগ্রিকতা, সেখানে সেই সামগ্রিকতায় যদি মায়াজম থাকে তাহলে অবশ্যই তার প্রত্যেকটা পার্টসেও সেই মায়াজমের প্রতিফলন থাকবে। কাজেই আপনি যদি এবার ধরুন সেই লক্ষণগুলোকে নিয়ে গ্র্যান্ড জেনারেলাইজেশন করলেন, তাহলে অটোমেটিক্যালি কি সেখানে মায়াজমটি এসে পড়ার কথা নয়? কিন্তু তা যদি না আসে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা है, কোথাও কোনো গড়বড় আপনি করে ফেলেছেন। হয়তো কেসটা টেকিং করা সম্পূর্ণ হয়নি, কিংবা আপনার হয়তো অ্যানালাইসিসের মধ্যে কোনো, আপনার রুব্রিক বাছাইয়ের মধ্যে কোনো ত্রুটি রয়েছে, অ্যানালাইসিসে কোনো ত্রুটি রয়েছে। তো কাজেই এই মায়াজমকে বিশেষভাবে বিবেচনা করতে হবে যদি তার দর্শনগত ভিত্তি, তার দর্শনগত চিন্তার ভিত্তিতে আপনি কাজ করতে চান। বার্নিংহাউসেনের রেপার্টরিকে যদি, বার্নিংহাউসেনের রেপার্টরির যদি পূর্ণাঙ্গ সফলতা আপনি লাভ করতে চান। পোলারিটিসের একটা কনসেপ্ট ছিল, যেখানে কন্ট্রারি মডালিটিস থাকবে, সেখানে সেই ওষুধগুলোকে, যেখানে বিরোধী ধরনের মডালিটিস থাকবে, সেগুলোকে এলিমিনেট করে দেওয়া। সে প্রসঙ্গে আমি পরের সময় ইনশাআল্লাহ একটা বিস্তারিত প্রসঙ্গ বলে সেটা নিয়ে কথা বলবো। তো এই হচ্ছে বার্নিংহাউসেনের পদ্ধতি। কেন্ট, হেরিং এরা যদিও এই তার যে প্রিন্সিপালস অফ অ্যানালজি বা ডক্ট্রাইন অফ অ্যানালজি ছিল তার বিরুদ্ধে ছিলেন, কারণ উপমা তাদের মতে, আমি কেন্টের আলোচনা করার সময় সে ব্যাপারে বিস্তারিত বলবো কেন বিরোধী ছিলেন। তো তার ডক্টর কেন্টের মতে বা হেরিং এর মতে এই প্রিন্সিপালস অফ অ্যানালজি বা যে কথাটি আগে বলেছি, যে কনস্টিপেশন, ডায়রিয়া, স্টুল, এগুলোকে কনকমিটেন্স হিসেবে বিবেচনা করা, এগুলো নিয়ে ডক্টর কেন্টস এবং ডক্টর হেরিং এর যথেষ্ট আপত্তি ছিল। এতে তারা মনে করতেন যে অ্যানালজি যদি করা হয় তাহলে অনেক কাল্পনিক ইমেজ, বিভ্রান্ত চিত্র ঢুকে পড়বে একটা কেসের মধ্যে। তাছাড়া বিপরীত জাতের অনেক রকমের পার্টিকুলার লক্ষণ থাকতে পারে, বিপরীত জাতের মোডালিটি সম্পর্কিত পার্টিকুলার থাকতে পারে, যেগুলোকে সাধারণভাবে জেনারেলাইজ ভাবে বিবেচনা করা সম্ভব নয়। কিন্তু বার্নিংহাউসেন কিন্তু সেই বিপরীত চিত্রগুলো জানতেন, তারপরেও তিনি
গ্র্যান্ড জেনারেলাইজেশনের পদ্ধতিটি আবিষ্কার করেন এবং হয়তো তার মাথায় ছিল যে এই ব্যাপারটি থাকে, এইটুকুর জন্য আমাদের পড়াশোনা করে নিতেই হবে মোস্ট প্রবাবলি। তো যাই হোক, আজকে অলরেডি একটা দীর্ঘ ভিডিও হয়ে গিয়েছে, আপনাদের অনেকেরই হয়তো ধৈর্যচ্যুতি ঘটে গিয়েছে, কিন্তু আমি চাইলাম যে একসাথে আমাদের বাউন্ডি হোসেনের পুরো দর্শনটি অর্থাৎ পুরো ভিত্তিটি, তার চিন্তার পুরো ভিত্তিটি আমাদের মধ্যে থাকুক একটা ভিডিওতে, যেন আপনি পুরো বার্নিং হোসেনের চিন্তাটিকে একটা ভিডিও থেকে ধরে নিতে পারেন। এই কারণে এটি দেওয়া। আর এটাই হচ্ছে বার্নিং হোসেনের রেপার্টরির মূল ভিত্তি। রেপার্টরি সংক্রান্ত তথ্য আপনারা বহু পাবেন। যদি ভিডিও এত লম্বা না হতো তাহলে হয়তো কেস, দু একটা কেস আলোচনা করে বা তার কেসই আমি দেখিয়ে এই ব্যাপারটিকে সুস্পষ্ট করার চেষ্টা করতাম। যাই হোক, আগামীতে হয়তো আলাদাভাবে আমাদের ডক্টর নাজমুল হোসেন স্যার আছেন, তিনি হয়তো আপনাদের এভাবে দেখিয়ে দেবেন কেস থেকে, কিংবা আমি হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সেই কেসগুলো নিয়ে আলোচনা করব। ডক্টর বাউন্ডি হোসেনের কেস, এই দর্শনের ভিত্তিতে কিভাবে সেখানে রেপার্টাইজেশন করা হয় বা কিভাবে সেই কাজটি সম্পন্ন করা হয়। আজকের মতো আমাদের আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি। আগামীতে আমি ডক্টর কেন্টের রেপার্টরির ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। আমাদের রেপার্টরির এই ক্লাসটিতে যথানিয়মে থাকার জন্য, উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। সেই সাথে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে এই দীর্ঘ সময় আমার সাথে থাকার জন্য।